আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে বিটকয়েন নিয়ে। তো সোফার বিটকয়েন নিয়ে আমি যে ব্লগ পোস্টটা লিখছি এখানে আমি চেষ্টা করছি যে সবগুলা পয়েন্টই রাখার জন্য। তো মানে আপাতত আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট এটা গো থ্রু করে যাব। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে তখন জিজ্ঞেস করেন। সো ফর এক্সাম্পল বিটকয়েন হচ্ছে জাস্ট আরেকটা কারেন্সি, এটা নাথিং কমপ্লিকেটেড। এবং বিটকয়েন বলতে বোঝায় হচ্ছে এন্টায়ার কারেন্সি সিস্টেমটা। আর বিটকয়েন্স উইথ অ্যান এস এটা দিয়ে বোঝায় এক একটা ইউনিট, যেমন ডলার, পাউন্ড, টাকা, আমরা যেভাবে চিন্তা করি আর কি। তো অন্যান্য যে কোনো কারেন্সির মতোই এই বিটকয়েনটা আপনি সেভ করতে পারবেন, স্পেন্ড করতে পারবেন, বা অন্যান্য কারেন্সির সাথে এক্সচেঞ্জ করার সুবিধা আছে। তো এই কাজগুলো করা যায়। তো বিটকয়েনের জন্য দুইটা কনসেপ্ট একটু জরুরি, সেটা হচ্ছে ডিজিটাল কারেন্সি। ডিজিটাল কারেন্সি বলতে যেটা বোঝায়, যেটা কম্পিউটারে ইজিলি স্টোর করা যায় এবং কম্পিউটারের মাধ্যমে ইউজ করা যায়। তো যেমন ডলারকে আমরা বলতে পারি ডিজিটাল কারেন্সি, কারণ আমরা এটা ইউজ করে অনলাইনে শপিং করা যায়। তো একদম যে আমার পেপার ক্যাশ লাগবে বিষয়টা সেরকম না। আর ডলার হচ্ছে, কিন্তু ডলারের একটা সমস্যা হচ্ছে এটা একটা সেন্ট্রালাইজড ব্যাংক এটাকে কন্ট্রোল করতেছে। সোফার কি বোঝা গেছে ডিজিটাল কারেন্সি কি জিনিস? ইয়েস। ওকে। এবার নেক্সট কনসেপ্ট হচ্ছে ডিসেন্ট্রালাইজড। ডিসেন্ট্রালাইজড বলতে বোঝায় যে কোনো সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করতেছে না। যেমন এটার এক্সাম্পল হচ্ছে গোল্ড কয়েন। গোল্ড কয়েন হচ্ছে ডিসেন্ট্রালাইজ, মানে কোনো সেন্ট্রাল অথরিটি এটা সাপ্লাইটাকে কন্ট্রোল করতেছে না। এনিবডি ক্যান ডিগ গোল্ড, মানে গোল্ড যে কেউ ডিগ করে তুলতে পারে, সেটা ডিস্ট্রিবিউট করতে পারে, কোনো সেন্ট্রাল অথরিটি নাই। তো সমস্যা যেটা সেটা হচ্ছে নট পসিবল টু ট্রান্সফার ওভার ইন্টারনেটের মাধ্যমে গোল্ডের এক্সচেঞ্জ করা যায় না। আর আরেকটা প্রবলেম হচ্ছে এক্স্যাক্ট চেঞ্জ করা যায় না। যেমন আমরা টাকা দিয়ে যেমন একদম ইউনিটে চলে আসতে পারি যে 1 টাকা 2 টাকা, এরকম করে গোল্ডের এক্স্যাক্ট চেঞ্জ করাটা একটু টাফ। কিন্তু বিটকয়েন হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম কারেন্সি যেটা বোথ ডিজিটাল এবং ডিসেন্ট্রালাইজড। এটা সামওয়াট লাইক হচ্ছে ডিজিটাল গোল্ডের মতো। তো আমরা আরেকটু সামনে যাই, তাহলে হচ্ছে বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। যেমন বিটকয়েন হচ্ছে স্টেটলেস কারেন্সি, কোনো দেশের সাথে, কোনো জাতির সাথে, কোনো কিছুর সাথে এটা আসলে বাউন্ড না। তো এরকম আরেকটা কনসেপ্ট ছিল অনেক আগে, সেটা হচ্ছে যে প্রাইভেট কারেন্সি, যে সেটাও কোনো দেশের সাথে বা কোনো কিছুর সাথে বাউন্ড না। কিন্তু প্রাইভেট কারেন্সিগুলার যেটা হতো যে এটা একজন পার্সন বা একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশন এটা করতো, কন্ট্রোল করতো। এবং এটা যদি ওই পার্সন বা ওই কোম্পানি যদি কলাপস করে বা তারা যদি ব্যাংক্রাফট হয় কিংবা তারা যদি ফেল করে, তাহলে টোটাল প্রাইভেট কারেন্সিটাই আসলে ফেল করে। তো বিটকয়েন কিন্তু সেরকম কোনো প্রাইভেট কারেন্সিও না, মানে কোনো একটা পার্টিকুলার কোম্পানি বা পার্সন কন্ট্রোল করতেছে এরকম না। তো বিটকয়েনের এর জন্য কোনো সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর নাই, যে একজন পার্সন ফেল করলো বা একটা কোম্পানি ফেল করলো তার মাধ্যমে দেখা গেল গোটা বিটকয়েনটাই ফেল করতেছে, এরকম কোনো সম্ভাবনা নাই। এবং বিটকয়েনকে কেউ ইনফ্লেট করতে পারবে না, যেমন অনেক সাপ্লাই করে দিল, অনেকগুলো বানায় ফেললো, সেরকমও করতে পারবে না। আবার হাইপার ইনফ্লেশন করাও আসলে সম্ভব না। তো এখন আমাদের নেক্সট কোয়েশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে বিটকয়েনের আসলে দরকার কেন। তো ইদানিং আমরা যেটা করি, মানে সবসময় যেটা করি সেটা হচ্ছে ডিজিটাল ক্যাশ আমরা ব্যবহার করি এবং এটা দিয়ে আমাদের অনলাইনে সব কাজগুলো হয়। কিন্তু এটা অ্যাকচুয়ালি করতে হয় একটা সেন্ট্রাল মিডিয়েটরের মাধ্যমে, যেমন পেপ্যাল। তো পেপ্যালের মাধ্যমে ভায়া হয়ে আমাদের ডিজিটাল কারেন্সিগুলো যায়। তো সমস্যা যেটা সেটা হচ্ছে পেপ্যাল চাইলে আমাদের পেমেন্টগুলোকে ট্র্যাক করতে পারতেছে এবং রেকর্ড করতে পারতেছে যে আমাদের মানি ট্রান্সফার কোথা থেকে কোথায় হচ্ছে, এবং তাদের এই সব কিছু তাদের নিজেদের একটা অ্যাকাউন্টের মধ্যে সেভ হচ্ছে। তো আমরা যদি চিন্তা করি যে পেপালকে কেন আমরা ট্রাস্ট করব, কিংবা আমার যেই মানিটা আমি পাঠাচ্ছি এক জায়গা থেকে অন্য জায়গায়, এটা যে ট্র্যাক হচ্ছে এটা যদি আমাদের পছন্দ না হয়, তখন আমরা আসলে কি করতে পারি? তো সেখান থেকে আসলে ডিসেন্ট্রালাইজড মানির কনসেপ্টটা আসছে। তো ডিসেন্ট্রালাইজড মানির একটা মূল যে সমস্যা সেটা হচ্ছে যে পেপালকে তো আমরা ট্রাস্ট করতেছি যে পেপাল যদি আমার টাকাটা দিয়ে দেয় তাহলে হচ্ছে আসলে সমস্যা নেই। কিন্তু ডিসেন্ট্রালাইজড মানি যদি হয় তো সেখানে আসলে কোনো পেপাল নাই, তাহলে হচ্ছে আমি আরেকজন স্ট্রেঞ্জারকে ট্রাস্ট করতেছি। এইটা আসলে একটা সমস্যাজনক ব্যাপার। যেমন আমি যখন আরেকজনকে টাকাটা দিব, এখানে তো যেহেতু কোনো সেন্ট্রাল অথরিটি নাই, তাকে আমি চিনি না, যাকে দিচ্ছি তার সে আমার পরিচিত না, সে একজন স্ট্রেঞ্জার। তা আমি তাকে কিভাবে ট্রাস্ট করতেছি, এটা একটা সমস্যা। তো এটা কম্পিউটার সায়েন্সের একটা বেশ বিখ্যাত সমস্যা। এটার নাম হচ্ছে এই যে বাইজেন্টাইন জেনারেলস প্রবলেম। সোফার কোনো কোয়েশ্চেন? No, I am okay. ওকে। তো হিস্ট্রি থেকে দুইটা ঘটনার কথা এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেমন জার্মানিতে একটা ব্যাপার হয়েছিল 1921 থেকে 1924 সালে। তারা হচ্ছে প্রচুর মানি ওভার প্রিন্ট করে ফেলছিল। তো
তো প্রায় 10 ট্রিলিয়নের একটা ফ্যাক্টরের একটা ঝামেলা হয়েছিল এখানে। এবং জিম্বাবুয়েতে 2008 সালে এরকম একটা ঘটনা হয়েছে। তো তার জন্য দেখা গেছে কি 1 বছরের মধ্যেই একটা রুটির দাম, এক লোফ অফ ব্রেডের দাম $1 থেকে পৌঁছায় গেছে $100 বিলিয়ন, মানে ওভার প্রিন্টিং করে ফেলছে। তো এই বোথ কেসেসে যেটা হয়েছে, মানুষ যে টাকা পয়সাগুলো জমায় রাখছিল সেগুলো সব ধ্বংস হয়ে গেছে। মানে আপনার যত সেভিং আছে, আপনি যদি এখন টাকাতে জমায় রাখেন, হঠাৎ করে যদি টাকার ইনফ্লেশন হয়ে এরকম দেখা যায় যে 1 টাকার ভ্যালু, 1 টাকা দিয়ে যেটা পাওয়া যাইতো সেটা এখন 500 টাকায় পাওয়া যাচ্ছে, তাহলে আপনার জমানো টাকা কিন্তু সব শেষ। তো এই দুইটা ঘটনা ঘটছিল। তো এই জিনিসগুলোকে এলিমিনেট করার জন্যই বিটকয়েনটা আসছে। তো হ্যালো বিটকয়েন, মানে বিটকয়েনের শুরু। তো 2008 সালে এটা শুরু হয়। সেটা হচ্ছে সাতোশি নাকামোটো নামে একজন, সে হচ্ছে একটা এলিগেন্ট সলিউশন নিয়ে আসছে, ওই যে বাইজেন্টাইন জেনারেল প্রবলেম যেটা, সেই প্রবলেমের একটা এলিগেন্ট সলিউশন নিয়ে আসছে এবং সে একটা পেপার পাবলিশ করছে। পেপারের মধ্যে বিটকয়েনের কনসেপ্টটা ছিল। তো সেই পেপারের নাম হচ্ছে বিটকয়েন আ পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম। তো এখানে লিঙ্কটা দেওয়া আছে, পেপারটা আপনারা চাইলে পড়তে পারেন। তো প্রথম ভার্সন যেটা ছিল, যে প্রথম যে সফটওয়্যার যেখানে এই কনসেপ্টটা ডেমনস্ট্রেট করছে, সেইটা সাতোশি নিজেই লিখছে। পরে সেটা ওপেন সোর্স হয়ে গেছে। তো ওপেন সোর্স সফটওয়্যারটার এখানে লিঙ্ক দেওয়া আছে। তো জানুয়ারি 2009-এ, তার মানে তার 1 বছর পরেই প্রথম বিটকয়েন ডিস্ট্রিবিউট করা শুরু হয় এবং স্লোলি এটা আস্তে আস্তে বাড়া শুরু করে। এবং এক সময় যেটা একটা এক্সপেরিমেন্ট ছিল, যে মানে যখন শুরু হয়েছে তখন সাতোশি বা প্রথম দিকে যারা ছিল তারা আসলে বুঝতে পারে নাই যে এটা মানুষ কিভাবে নিবে বা কিভাবে এটা প্রোপাগেট করবে এক্সেট্রা। তো সেটা একটা এক্সপেরিমেন্টের মতো ছিল, বাট কারেন্টলি এটা $multi-billion একটা জিনিস আর কি। মানে এখানে প্রায় প্রতিদিনই হান্ড্রেড অফ থাউজেন্ড অফ ট্রানজ্যাকশন হচ্ছে। তো নেক্সট পয়েন্টটায় আসি যে বিটকয়েনের বেনিফিটটা কি, মানে বিটকয়েন দিয়ে আসলে কি হবে। সেটা প্রথম বেনিফিট হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল কারেন্সি। তো যে কেউ যে কাউকে বিটকয়েন সেন্ড করতে পারতেছে অলমোস্ট ইনস্ট্যান্টলি। এবং আপনি যদি কোথাও ট্রাভেল করতে যান, আপনার সেক্ষেত্রে লোকাল কারেন্সিতে এক্সচেঞ্জ করার দরকার নেই, বিটকয়েন ইউজ করেই সব কিছু হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে কোনো মিডলম্যান এখানে ইনভলভ না, যেমন আমাদের ওই যে পেপালের যে কনসেপ্টটা ছিল যে পেপাল একটা মিডলম্যান, তো এখানে কোনো মিডলম্যান নাই। এবং মিডলম্যান নাই বলে ট্রানজ্যাকশন ফি যেটা, সেটা খুবই কম। তারপরে হচ্ছে ক্রেডিট কার্ডে যেমন আপনার পার্সোনাল ইনফরমেশন প্রোভাইড করতে হয়, যখন আপনি ক্রেডিট কার্ড নেন, একটা ক্রেডিট কার্ড নেন, তখন আপনাকে প্রচুর পার্সোনাল ইনফরমেশন দিতে হয়, আপনার নাম দাম থেকে শুরু করে অনেক কিছু, সেগুলো দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই। আরেকটা সুবিধা হচ্ছে যে আপনার সেভিংস লুজ করার কোনো সম্ভাবনা নাই এবং কোনো ইনফ্লেশনের সম্ভাবনাও নাই। কারণ হচ্ছে ইনফ্লেশনের সম্ভাবনা নাই এই জন্য, কারণ টোটাল বিটকয়েন সিস্টেমটা একটা ফিক্সড সাপ্লাই আছে। মানে কেউ চাইলেই যে এটা বাড়ায় দিতে পারতেছে, কমায় দিতে পারতেছে, এরকম কোনো সম্ভাবনা নেই, সাপ্লাই ফিক্সড। এবং এটা ফান্ডামেন্টালি ইম্পসিবল টু কাউন্টারফেট, মানে জাল করা বা কোনো কিছু এভাবে করে আপনি করলেন, এটা করা হচ্ছে ফান্ডামেন্টালি ইম্পসিবল। কেন জিনিসগুলো ইম্পসিবল বা আসলে ভেতরের লজিকটা কি, সেটা আমরা পরে আসতেছি। এবং কোনো মার্চেন্টও যদি বিটকয়েন অ্যাকসেপ্ট করতে চায়, তার আসলে কোনো পেপার ওয়ার্কের দরকার নেই। এবং কোনো গভর্নমেন্টও চাইলেই আপনার মানি সিজ করে নিয়ে গেল, এই ধরনের কোনো সম্ভাবনাও নেই। হ্যালো। জি, কোনো কোয়েশ্চেন? হ্যালো। না, কোশ্চেন নাই। নেক্সট ওকে। ইনভাইট করে। তো নেক্সট বিষয়টা হচ্ছে তাহলে বিটকয়েন জিনিসটা বোঝাটা এত কমপ্লেক্স কেন, মানে খুবই ঝামেলার জিনিস বা কঠিন জিনিস এরকমটা আসলে কেন। তো এটার কারণ হচ্ছে যে প্রথম দিকে যখন এরকম ব্যাপার ছিল যে আমরা গোল্ড বা সিলভার ইউজ করে যখন কাজ করতাম, সেখান থেকে যখন কাগজের কনসেপ্টে আসলাম, যে কাগজের টাকা, সেইটাও কিন্তু আমাদের জন্য খুব আনকমফোর্টেবল ছিল, যে আমরা বুঝতেছিলাম না যে কাগজের একটা টুকরা দিয়ে কিভাবে আমাদের যে প্রেশিয়াস যে গোল্ড মেটাল যেগুলো ছিল সেগুলোর পরিবর্তে কাগজের জিনিস ইউজ করবো, সেটা আমাদের জন্য কমফোর্টেবল ছিল না। সেটাও একটা কারণ যে এখন নতুন বিটকয়েন আসছে, এটার ব্যাপারে আমরা একটু কমফোর্টেবল না। এটা একটা কারণ হতে পারে যে বিটকয়েন আমরা মনে করতেছি যেটা আসলে কমপ্লেক্স। আরও যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে এখানে মডার্ন ক্রিপ্টোগ্রাফি ইউজ করা হয়েছে, ডিজিটাল সিগনেচারের কনসেপ্ট আছে, প্রাইভেট পাবলিক কি পেয়ারের একটা ব্যাপার আছে, সিকিউর হ্যাশিংয়ের একটা ব্যাপার আছে। এই জিনিসগুলো একটু কমপ্লিকেটেড। তারপরে হচ্ছে বিটকয়েন সিস্টেমটাকে যেন অ্যাটাকার বা হ্যাকার যারা আছে তারা যেন এটা অ্যাবিউজ করতে না পারে, তার জন্য বিটকয়েনে গেম থিওরি ইউজ করা হয়েছে। তো এইসব জিনিসের কারণে হয়তো বিষয়টা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। তো এবার আমরা আসি যে বিটকয়েনটা আসলে কিভাবে কাজ করে। তো কোনো সেন্ট্রাল অথরিটি যেহেতু নাই, বিটকয়েনটা আসলে কাজ করে হলো যে
প্রত্যেকেই প্রত্যেকের টাকার হিসাব রাখতে সাহায্য করতেছে। মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ যারাই বিটকয়েন নেটওয়ার্কের মধ্যে আছে প্রত্যেকেই আসলে বিটকয়েনে একজন আরেকজনের টাকা হিসাব রাখতে সাহায্য করতেছে। একটা খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আমরা শুরু করি। যেমন ইমাজিন করেন যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে 21 মিলিয়ন ডলার আছে, এর বেশি কোনো ডলার নাই, এর বেশি কোনো ডলার ছাপানোও হয়নি, জাস্ট 21 মিলিয়ন ডলার আছে। এখন প্রত্যেকটা মানুষের কাছে, যতগুলো মানুষ আছে সবার কাছেই একটা লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে প্রত্যেকের নাম আছে এবং তার পাশে লেখা আছে সে কত ডলার ওন করতেছে, এবং এই লিস্টটা সবার কাছে আছে। তো আপনি যখন আপনার নিজের অ্যাকাউন্ট থেকে নিজের কাছ থেকে $2 আপনার ফ্রেন্ডকে দিবেন, তখন কি করতে হবে, আপনার নিজের এন্ট্রি থেকে $2 বাদ দিতে হবে এবং আপনার ফ্রেন্ডের এন্ট্রিতে $2 অ্যাড করতে হবে। তো এই জিনিসটা যখন আপনি করবেন, মানে আপনি যখন এই কাজটা করলেন তারপরে আপনার ফ্রেন্ডকে যখন কনফার্ম করলেন যে কাজটা করা হয়েছে, তখন তার লিস্টটাও আপডেট হচ্ছে। তো সেও লিস্ট আপডেট করলো, কিন্তু আপনারা দুইজন আপডেট করলেই তো হবে না, কারণ ওয়ার্ল্ডের সবার কাছেই লিস্টে আছে এবং লিস্টটা যেহেতু কমন পাবলিক ইনফরমেশন, তো বাকিদেরকেও আপডেট করার প্রয়োজন আছে, তো না হলে তো লিস্ট ইনঅ্যাকুরেট হয়ে যাবে। তো এটার জন্য আপনি যেটা করবেন, শুধু আপনার ফ্রেন্ডকেই জানাচ্ছেন না, আপনি পাবলিকলি অ্যানাউন্স করতেছেন যে আপনি $2 আপনার ফ্রেন্ডকে পে করলেন। তো এখানে আসলে চিট করার কোনো সম্ভাবনা নাই। ফর এক্সাম্পল, আপনি যদি এরকম চিন্তা করেন যে আমি চিট করে একটা কাজ করি, আমার ফ্রেন্ডকে সেন্ড করে দিলাম $1000, যেটা আপনার কাছে আসলে নাই, তো সেই কাজটা আপনি করতে পারতেছেন না, কারণ হচ্ছে লিস্টে যেহেতু সবার কাছেই আছে, সবাই আসলে জানে যে আপনার কাছে আসলে $1000ই নেই, যে আপনি পে করতেছেন, চিট করে পে করলেন, সেটা সম্ভাবনা আসলে নেই। তো এখন চিন্তা করেন যে পুরো জিনিসটাই একটা অটোমেটেড প্রসেস, মানে এই যে আমরা যেটা বললাম ডলার দিয়ে যে এক্সাম্পলটা দিলাম, তো এটা তো একটা ম্যানুয়াল প্রসেস, আমরা যেটা ইউজুয়ালি চিন্তা করি সেরকম। কিন্তু যদি আমরা চিন্তা করি যে পুরো বিষয়টা কম্পিউটারের মাধ্যমে হচ্ছে, অটোমেটেড, ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে, এবং ডলারের জায়গায় যদি বিটকয়েন দিয়ে দেন, তাহলে এই জিনিসটার একটা সিম্পল সলিউশন হইল আর কি, যে বিটকয়েন আসলে এরকমই একটা জিনিস। তো এরপরে হচ্ছে কিছু কোশ্চেন আমাদের চলে আসে যে বিটকয়েনের ইউনিটের ভ্যালুগুলো কীরকম হবে। ফর এক্সাম্পল, আপনি যদি চুল কাটাইতে যান, তখন সেটা কি আসলে 5000 বিটকয়েনের হবে নাকি 0.005 বিটকয়েনের হবে, এটা ডিফাইন হচ্ছে কিভাবে, সেটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে যে আপনি যে লিস্টের কথাটা যে আমরা বললাম, সেই লিস্টটা আপনার পাওয়ার উপায় কি। আরেকটা হচ্ছে ইনিশিয়ালি বিটকয়েনটা ডিস্ট্রিবিউট হওয়ার পদ্ধতি কি। তো এই পয়েন্টগুলোতে আমরা পরে আসতেছি। সোফার কি কোনো বিষয় নিয়ে কোনো কোশ্চেন বা বুঝেন নেই? এই বিষয়গুলো নিয়ে একটু কোশ্চেন ছিল, বাট যেহেতু পরে আসতেছেন তাহলে ওইটা পরেই করি। আচ্ছা, ওকে, না এখনো বলতে পারেন, যদি কি কোশ্চেন সেটা হচ্ছে একটু জানা থাকলে তখন বেটার। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে ধরেন এর আগে আমি জানতাম যে বিটকয়েনের আপনার ফ্র্যাকশন তো স্পেন্ড করা যায়। হ্যাঁ, যেহেতু ফ্র্যাকশন স্পেন্ড করছে, তো বিটকয়েন যদি আপনার ধরেন কোন একটা ডিজিট বা কোন একটা ইউনিট তো আছে তার, যে বিটকয়েন মাইনিংটা আমি এর আগে দেখছিলাম, তো মাইনিং এ কিছু একটা জেনারেট হয় যার ফলে আমি বুঝতে পারি যে আমার কিছু একটা বিটকয়েন আসছে, একটা বিটকয়েন হয়েছে। রাইট। তো সেই ফ্র্যাকশনটা কি করে করে, এই ফ্র্যাকশনটাও কি ইউনিক হওয়া লাগবে নাকি এই টাইপের কোশ্চেন? ইউনিক? হ্যাঁ, ধরেন আমি সাপোজ একটা প্রাইম নাম্বার জেনারেট করলাম, সেটা একটা বিটকয়েন সাপোজ। হ্যাঁ হ্যাঁ। তো আমি যদি এখন 0.01 বিটকয়েন স্পেন্ড করতে চাই, তাহলে ওইটা কি হইতে হবে? ওইটাও কি একটা প্রাইম নাম্বার হতে হবে বা এই টাইপের যে? ও আচ্ছা, প্রাইম নাম্বার, না না না, প্রাইম নাম্বারের কনসেপ্ট না, সেটা হচ্ছে আমরা আরেকটু সামনে যাই তাহলে হচ্ছে ক্লিয়ার হবে। তো বিটকয়েনের ইউনিটে আসি, যে কি ইউনিটে হবে। যেমন আমরা ডলার যেটা, সেটা তো ডলার বলতেছি, $1 এটা হচ্ছে একটা ইউনিট, 1 সেন্ট একটা ইউনিট। তো বিটকয়েনের ইউনিট কি? তো টোটাল বিটকয়েন, টোটাল কারেন্সি সিস্টেমটাই হচ্ছে 21 মিলিয়ন, মানে সর্বোচ্চ 21 মিলিয়ন বিটকয়েন হওয়া সম্ভব। তো এইটার 100th মিলিয়ন্থ মানে হচ্ছে 0.7 তারপরে হচ্ছে 1, এত বিটকয়েন। এইটা হচ্ছে মেইন, মানে একদম লোয়েস্ট ইউনিট, এবং এটার নাম দেওয়া হয়েছে সাতোশি, মানে সাতোশি নাকামোটোর অনারে আর কি এটা দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে একদম লোয়েস্ট জিনিস। যেমন আমাদের টাকায় যদি চিন্তা করি 1 পয়সা, এর চেয়ে লোয়েস্ট কিছু তো হয় না, কিন্তু টাকা হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিট, কিন্তু 1 পয়সা হচ্ছে লোয়েস্ট ইউনিট। তো 21 মিলিয়ন বিটকয়েন এটা হচ্ছে টোটাল কারেন্সি সিস্টেম, আর তার মধ্যে একদম ছোট যেটা সেটা হচ্ছে এত বিটকয়েন। তো যেমন এই জন্য এত এত যে ভাঙতেছি আমি, এত যে একদম ফ্র্যাকশনে নিয়ে আসছি, এই কারণেই বিটকয়েন দিয়ে যে কোনো জিনিসের দাম ভেরি প্রেসাইসলি ডিফাইন করা সম্ভব। যেমন 1 গ্যালন দুধ যদি হয়,
সেটাকে আপনি বলতে পারেন যে এই যে 0.152374 এত বিটকয়েন বা এত সাতোশি ইউনিট, এটাও বলতে পারেন। তো মার্চেন্টরা ইউজুয়ালি বিটকয়েনকে শর্ট ফর্মে বলা হচ্ছে বিটিসি বা এক্স বিটি। তো এক বিটকয়েন মানে হচ্ছে 1 BTC বা 1 XBT। বিটিসি মানে বিআইটি কয়েন, বিটকয়েন, আবার XBT হচ্ছে এক্স বিটকয়েন। তো 1 BTC দিয়ে আবার এটাকে যদি আমি আরও ভাঙি, সেটা হচ্ছে 1000 মিলি বিটকয়েন। আবার 1 মিলি বিটকয়েন হচ্ছে 1000 মাইক্রো বিটকয়েন। 1 মাইক্রো বিটকয়েন হচ্ছে 1000 সাতোশিস। তো একটা স্ট্যান্ডার্ড আছে ISO 4217, সেই অনুযায়ী হচ্ছে যে কোনো কারেন্সি সেটা যদি কোনো গভর্নমেন্ট কন্ট্রোল না করে সেটার ইউনিটটা স্টার্ট হবে এক্স দিয়ে। যেমন গোল্ড, এটার ইউনিটটা হচ্ছে XAU। আবার সিলভার, এটার ইউনিটটা হচ্ছে XAG। তো সেই হিসেবে আসলে বিটকয়েনটাকে আমরা বলতেছি XBT। এর পরের কনসেপ্টে আসি হচ্ছে বিটকয়েনের অ্যাড্রেস। তো আমরা তো একটু আগে বুঝলাম যে বিটকয়েনের একটা পাবলিক লেজার থাকে, মানে একটা এমন একটা লিস্ট যেখানে হচ্ছে প্রত্যেক ওনারের আইডেন্টিটি আছে এবং সে কত বিটকয়েনের মালিক সেটাও আছে। তো ডলারের ক্ষেত্রে যেরকম ছিল, যেরকম আমরা চিন্তা করছিলাম, সেটা হচ্ছে ওনারের নাম, তার কত ডলার সে ওন করতেছে সেটা। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে যেটা হয়, ওনারের নাম থাকে না, ওনারের একটা অ্যাড্রেস থাকে এবং তার বিটকয়েন কতগুলো আছে সেইটা থাকে। তো ওনারের যে অ্যাড্রেসটা সেটা দেখতে কাইন্ড অফ এরকম, মানে এটা জাস্ট একটা র্যান্ডম নাম্বার, এটা হচ্ছে বিটকয়েন অ্যাড্রেস বলে। তো সেটাই আসলে বোঝায় যে এটা কোন ওনারের। তো এটা প্রিটি মাচ লাইক আমরা চিন্তা করতে পারি যে এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং এটা ইউজুয়ালি স্টার্ট হয় হচ্ছে 1 দিয়ে। তো যে কোনো কাউকে যদি আমি বিটকয়েন সেন্ড করতে চাই, তো তার বিটকয়েন অ্যাড্রেসটা আমার জানতে হবে। আবার কেউ যদি আমাকে বিটকয়েন সেন্ড করতে চায়, তাহলে আমার বিটকয়েন অ্যাড্রেসটা সেই হবে। তো বিটকয়েন অ্যাড্রেসটা যেহেতু বেশ লম্বা এবং এটা হাতে লেখা বা টাইপ করা যেহেতু একটু ঝামেলা, তো এটাই পিপল ইউজুয়ালি ইউজ করে হচ্ছে কিউআর কোড দিয়ে। তো সেই কিউআর কোডটা আপনি আপনার বিজনেস কার্ডের মধ্যে প্রিন্ট করে রাখতে পারেন বা আপনার ওয়েবসাইটে দিতে পারেন কিংবা আপনার দোকানের সামনে দিতে পারেন, যাতে করে বিটকয়েন দিয়ে মানে খুব ইজিলি আপনার ইয়েতে আসে, অর্থ আসে। তো থিং ইজ যে বিটকয়েন যখন আপনি সেন্ড করতে যাবেন তখন আপনার ইন্টারনেট কানেকশন লাগবে, কিন্তু বিটকয়েন রিসিভ করার জন্য আপনার ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই। সো ফর এক্সাম্পল, আপনার একটা বিটকয়েন আপনি অ্যাড্রেসটা আপনার ওয়েবসাইটে দিয়ে দিলেন, তারপর আপনি ঘুমায় পড়লেন, ঘুমায় পড়লেই দেখা যাবে বিটকয়েন আসতেছে, কোনো সমস্যা নেই। মানে বিটকয়েন রিসিভ করার জন্য আপনি ইন্টারনেটে থাকতে হবে এরকম কোনো এটা ইম্পর্টেন্ট না। তো কিউআর কোড ছাড়াও যে আমরা গিট যখন শিখছিলাম তখন যে দেখছিলাম যে ফুল হ্যাশটা না দিয়ে, ফুল কমিটের হ্যাশটা না দিয়ে প্রথম কিছু বিট দিলেই আসলে ইউনিকলি আইডেন্টিফাই করা যায় যে এটা কোন গিট কমিট। সেরকম বিটকয়েন অ্যাড্রেসের ক্ষেত্রেও এটা পসিবল। সেটা হচ্ছে ফার্স্ট ফিউ ডিজিট দিয়ে যদি এটা ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, সেটা দিয়েও আপনি এটা হওয়া সম্ভব। তো সেটাও করতে পারেন। আবার বিটকয়েনে ইউআরএল শর্টেনিং যেরকম হয় সেরকম একটা সিস্টেম আছে, যে শর্ট করে একটা এত বড় অ্যাড্রেস ইউজ না করে সেটা শর্ট করে আমরা নিয়ে আসলাম। আবার বিটকয়েনের ভার্সন 0.9 থেকে যেটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে সেটা হচ্ছে হিউম্যান রিডেবল অ্যাড্রেস। যেমন হচ্ছে অনেকটা ওয়েবসাইট অ্যাড্রেসের মতো, যেটা আইপি ইউজ না করে আমি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস ইউজ করতেছি। তো বিটকয়েনের যেই লেজার কপিটা আছে সেটা হচ্ছে মিলিয়ন অফ কম্পিউটারের মধ্যে ডিস্ট্রিবিউটেড, কাজেই এমন কোনো সম্ভাবনা নাই যে কোনো একটা ডিজাস্টার হইলো যে সবগুলো রেকর্ড ডিলিট হয়ে গেল, এরকম হওয়ার আসলে কোনো সম্ভাবনা নাই বললেই চলে। তো নেক্সট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে তাহলে লেজারটা যেহেতু সবার কাছে আছে, এটা যেহেতু একটা পাবলিক ইনফরমেশন, তাহলে আপনার প্রাইভেসিটা কিভাবে মেনটেন হচ্ছে? সবাই তো জানে যে আপনার কাছে কত টাকা আছে। তো এটার জন্য যেটা বেশিরভাগ পিপল যেটা করে সেটা হলো যে মাল্টিপল বিটকয়েন অ্যাড্রেস ইউজ করে। মানে আপনার অ্যাড্রেস মাল্টিপল বিটকয়েন অ্যাড্রেস হবে, মানে আপনার আসলে একটা অ্যাকাউন্ট না, মাল্টিপল অ্যাকাউন্ট। এবং আপনি পাবলিকলি শেয়ার করতেছেন একটা বা দুইটা অ্যাকাউন্ট, মানে বাকি অ্যাড্রেসগুলো শেয়ার করলেন না। মানে সেটা যে আপনার অ্যাড্রেস সেটা আসলে কোনো বোঝার উপায় নেই। ফর এক্সাম্পল, তরুণ ভাইয়ের হচ্ছে 5টা বিটকয়েন অ্যাড্রেস, কিন্তু একটা হচ্ছে পাবলিক, মানে সেইখানে কত আছে সেটা আমি জানি, সবাই জানে, কিন্তু তার যে আসলে 4টা আরও হিডেন অ্যাড্রেস আছে সেটা কিন্তু আমাদের জানার উপায় নেই। তো একটা কোশ্চেন এখানে, জি শিওর। সেটা হচ্ছে ধরেন এই হিডেন অ্যাড্রেস বলতে বোঝাচ্ছেন কি যে এটা এই বাকি যে 4টা অ্যাড্রেস আছে এগুলো পাবলিকলি এক্সপোজড, বাট এটা যে আমার অ্যাড্রেস সেটা জানে না। এক্স্যাক্টলি রাইট। পাবলিকলি তো সবই এক্সপোজড, কিন্তু এটা আপনার অ্যাড্রেস এটা আসলে আমরা জানি না। আমরা জানি আপনার একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু বাকি 4টা অ্যাকাউন্টেরও যে আপনি মালিক সেটা আমরা জানি না।
আমার একটা কোশ্চেন আছে। জি। তো বিটকয়েন অ্যাড্রেস নিতে গেলে মিনিমাম কি কি ইনফরমেশন দিতে হয়? কোনো ইনফরমেশনই দিতে হয় না, এটা র্যান্ডমলি জাস্ট হচ্ছে এমনি জেনারেট করা যায়। তাহলে তো আমার যদি একটা অ্যাড্রেসও থাকে, হুম। একটাই অ্যাড্রেস থাকে, তাহলে তো কেউ জানবে না যে এটার ওনার আমি। না, ধরেন তো আমি আপনাকে বিটকয়েনে আপনার সাথে আপনাকে 5 টাকা দিব, আমি 5টা বিটকয়েন দিব, হুম, তো আপনি তো আমাকে অ্যাড্রেসটা দিলেন, তা আমি তো আপনার হুম। অ্যাড্রেসটা জানলাম। এখন আচ্ছা, আমার কাছে তো ট্রানজাকশন। লেজার আছে, তো লেজারে আমি যে দেখলাম ও আচ্ছা আচ্ছা আপনি তো, আমি 5 টাকা দিছি, এছাড়াও আপনার ওইখানে আরো 1000 বিটকয়েন আছে। আচ্ছা, তার মানে বিটকয়েনের যে লেজার আছে হুম। ওখানে অ্যাড্রেস আছে খালি, হ্যাঁ, ওর ওখানে বাইরে অ্যাড্রেস আর আছে, কোনো অ্যাকাউন্ট, ইনফরমেশন নাই? না আর কিচ্ছু নেই। ওনারের কোনো ইনফরমেশন না, নাই, ওকে। শুধু অ্যাড্রেস আর হচ্ছে অ্যামাউন্ট। আর ট্রান্সফার করতে কি কোনো কস্ট আছে? হ্যাঁ, ট্রান্সফারের জন্য একটা ফি আছে, খুবই মিনিমাল ফি, বাট ফি আছে। এই ফিটা পায় কারা মূলত? এটা আমরা আসতেছি। ওকে, সো যেটা ব্যাপার যে মানে অনলাইনে প্রাইভেসি মেনটেন করাটা, এটা বিটকয়েনের জন্য হোক বা বিটকয়েন ছাড়াই হোক, অনলাইনে প্রাইভেসি মেনটেন করাটা একটা চ্যালেঞ্জ আসলে। তো ইভেন ইফ বিটকয়েন দিয়ে আপনি, বিটকয়েনে ক্রেডিট কার্ডের মতো ইনফরমেশন দিতে হচ্ছে না বা বিটকয়েন অনেক সিকিওর, তারপরেও আসলে রেকমেন্ডেড যে আমরা প্রাইভেসি প্রোটেক্টিং টুল যেমন টর ব্রাউজার বা এসব ইউজ করাটা আসলে উচিত। ওকে, এখন হচ্ছে প্রাইভেট কি এর কনসেপ্টে আসি। তো আপনার একটা অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যখন আনলক করবেন, আনলক করা মানে হচ্ছে বিটকয়েন কোথাও মুভ করবেন বা সেন্ড করবেন, তখন আসলে কিভাবে করবেন? তখন আপনার একটা প্রাইভেট কি এর দরকার হবে, এবং প্রত্যেকটা কি এর সাথে, প্রত্যেকটা বিটকয়েন অ্যাড্রেসের সাথে একটা করে প্রাইভেট কি অ্যাসোসিয়েটেড। তো বিটকয়েনটা যদি সিমিলার টু হয় ব্যাংক অ্যাকাউন্ট, যে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে বিটকয়েন অ্যাড্রেস, তাহলে প্রাইভেট কিটা হচ্ছে আসলে পিন, যে পিন দিয়ে আমরা আসলে মানে ইয়েটা উঠাই, মানি উঠাই। তো যখন আপনার ট্রানজ্যাকশন যেটা করলেন সেটা যখন ব্রডকাস্ট হইলো, মানে সবাই যখন সেটা জানলো, তো সেটা হচ্ছে ডিজিটালি সাইন্ড হবে প্রাইভেট কি দিয়ে। তো প্রাইভেট কি দিয়ে সাইন্ড হলেই অ্যাকচুয়ালি বোঝা যাবে যে আসলে এটা একজন ভ্যালিড ইউজারের কাছ থেকে আসছে। তো সিমিলার টু পিন, পিন যেরকম আমরা প্রাইভেটলি সিক্রেট একটা হিসেবে রাখি, তো প্রাইভেট কিটাও আমাদেরকে সিক্রেট রাখতে হবে। তো কেউ যদি আপনার প্রাইভেট কিটা জেনে ফেলে, সে কিন্তু আপনার সব বিটকয়েন স্পেন্ড করার তার অথরিটি চলে আসবে। সো বিটকয়েন এই প্রাইভেট কিটা দিয়ে একটা ডিজিটাল সিগনেচার প্রডিউস করা যায়, কিন্তু রিভার্সটা ইজ নট পসিবল, মানে কোনো একটা ডিজিটাল সিগনেচার থেকে আপনি তার প্রাইভেট কিটা পেয়ে গেলেন, এটা সম্ভব না। এবং একটা ডিজিটাল সিগনেচার রিইউজ করার কোনো উপায় নেই। কিন্তু আমরা যেটা, আমাদের যেটা নর্মাল কনসেপ্ট, যে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে যখন আমরা ক্রেডিট কার্ড ইউজ করি, তখন আমরা যখন ওই ক্রেডিট কার্ডের নাম্বারটা দিই, তখন আমরা একটা অথরাইজড ট্রানজ্যাকশনটা পাই, কিন্তু সেই নাম্বার কিন্তু রিউজ করা সম্ভব ম্যালিশিয়াসলি আর কি, মানে কোনো হ্যাকার যদি চায় সেটা ইউজ করাটা আসলে সম্ভব। তো আনলাইক পিন, পিন যেরকম, পিনের যেমন একটা সমস্যা, সেটা হচ্ছে আপনিও জানেন, আপনার ব্যাংকও জানে যে আপনার পিনটা কত, কিন্তু আপনার প্রাইভেট কি এর ক্ষেত্রে সেটা কিন্তু সম্ভব না, শুধু আপনিই জানেন যে আপনার যে প্রাইভেট কি সেটা আসলে কি। তো প্রাইভেট কি যদি আপনি লুজ করে ফেলেন, তাহলে আপনার বিটকয়েন কিন্তু লস্ট হয়ে গেল ফর এভার, মানে এটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রাইভেট কিটা নিয়ে কোনো কোয়েশ্চেন? হ্যালো? হ্যাঁ, না মনে হয় না। ওকে, আপনি, আমার মনে হয় যে আপনি 5-6 সেকেন্ড ওয়েট করে যদি কোনো রেসপন্স না পান তাহলে ধরে নিন আচ্ছা, যে কোশ্চেন তাহলে নাই। মুভ করবো। ওকে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে প্রত্যেকটা প্রাইভেট কি একটা বিটকয়েন অ্যাড্রেসের সাথে অ্যাসোসিয়েটেড, কিন্তু রিভার্স ইজ নট ট্রু, মানে হচ্ছে একটা বিটকয়েন ক্যান রিকোয়ার মাল্টিপল প্রাইভেট কি টু আনলক, মানে একটা বিটকয়েন অ্যাড্রেসের থেকে, একটা অ্যাকাউন্ট থেকে যদি আপনি টাকাটা সরাইতে চান বা সেন্ড করতে চান, তাহলে মাল্টিপল প্রাইভেট কির প্রয়োজন হবে, এটা আসলে সম্ভব। কিন্তু একটা প্রাইভেট কি একটা বিটকয়েন অ্যাড্রেসের সাথেই অ্যাসোসিয়েটেড। তো মোস্ট পিপল যেটা করে সেটা হচ্ছে তারা এই প্রাইভেট কিগুলো বা এই জিনিসগুলো সেভ করার জন্য ডিজিটাল ওয়ালেট নামে একটা কনসেপ্ট আছে, যে কনসেপ্ট আমরা একটু পরে আসতেছি, তো সেটা ইউজ করে। তো এখন আমরা দেখি যে বিটকয়েন ওয়ালেট বলতে আসলে কি বোঝায়। বিটকয়েন বিটকয়েন ওয়ালেট হচ্ছে একটা কালেকশন, একটা হচ্ছে ওয়ালেটের মতো, ওয়ালেটে যেমন থাকে, সেটা হচ্ছে সেখানে একটা কালেকশন অফ অ্যাড্রেস থাকবে, আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাড্রেস এখানে থাকবে, এবং করেসপন্ডিং যে প্রাইভেট কি সেগুলোও থাকবে এখানে। তো এটা হচ্ছে আপনার অর্গানাইজেশনের জন্য খুব ইজি, যেমন আপনার অনেকগুলো বিটকয়েন অ্যাড্রেস আছে এবং প্রত্যেকটার সাথে একটা করে কি আছে, সেটা মেনটেন করা বা অর্গানাইজ করা প্রাইভেসির জন্য এটা আসলে ইজি।
তো বিটকয়েন ওয়ালেট হচ্ছে একটা জাস্ট কনসেপ্ট, মানে বিটকয়েন ওয়ালেট হলো একটা কনসেপ্ট যে বিটকয়েনের জন্য একটা ওয়ালেট, কিন্তু বিটকয়েন ওয়ালেট প্রোগ্রাম হচ্ছে অ্যাকচুয়ালি টুল, যে টুলগুলো ইউজ করে বিটকয়েনের কমন টাস্ক যেগুলো আছে সেগুলো করা সম্ভব। যেমন নতুন বিটকয়েন অ্যাড্রেস ক্রিয়েট করা বা কাউকে বিটকয়েন সেন্ড করা, তো এই ধরনের ফিচারগুলো আছে। যেমন এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে greenaddress.it, এটা একটা কোম্পানি, তারা হচ্ছে একটা বিটকয়েন ওয়ালেট প্রোভাইড করে, এটা হচ্ছে তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কী কী করা যায়, সেন্ড মানি, রিসিভ মানি, অ্যাড্রেস বুক, এই জিনিসগুলো ওখানে আছে। তো বিটকয়েনের সাইটে এরকম আরও অনেকগুলোর অ্যাড্রেস দেওয়া আছে, যেটা হচ্ছে এই লিঙ্কে পাওয়া যাবে, যে আরও কী কী ওয়ালেট আছে যেগুলো আসলে ইউজ করা সম্ভব। তো এমন কিছু কিছু ওয়েবসাইট আছে যারা হচ্ছে আপনাকে ফ্রি বিটকয়েন দেয়, খুব সামান্য পরিমাণে ফ্রি বিটকয়েন দিচ্ছে, সেটা হচ্ছে নতুন যারা তাদেরকে ট্রাই আউট করার জন্য। তো এরকম দুইটা সাইট হচ্ছে trybtc.com এবং বিটকয়েন স্ট্রিট ফসেট, এই দুইটা হচ্ছে আপনাকে এরকম সুবিধা দিচ্ছে। তবে এমন কোনো গ্যারান্টি নেই যে তারা ফিউচারেও দিবে, বা আপনি যখন অনেক দিন পরে যদি এই ব্লগে এসে দেখেন যে আসলে কোনগুলো ফ্রি দিচ্ছে, সেগুলো যে ফ্রি দিবে তার কোনো গ্যারান্টি নেই। আপাতত এখনও দিচ্ছে আর কি, যে অল্প কিছু খুব সামান্য পরিমাণে বিটকয়েন দেয় যে নিউবি যারা আছে ওদের ট্রাই আউট করার জন্য। তো যেমন এরকম আরেকটা ওয়ালেটের এক্সাম্পল আছে, সেটা হচ্ছে ইলেকট্রাম। ইলেকট্রাম হচ্ছে একটা ওপেন সোর্স ওয়ালেট প্রোগ্রাম। তো সেখানে আপনাকে একটা সিট দিতে হবে। সিটটা হচ্ছে এরকম যে আপনি র্যান্ডমলি 12টা ওয়ার্ড চুজ করবেন, এবং র্যান্ডমলি 12টা ওয়ার্ড চুজ করলে সে আপনাকে একটা বিটকয়েন অ্যাড্রেস জেনারেট করে দিবে এবং কোরেসপন্ডিং প্রাইভেট কিটা জেনারেট করে দিবে। তো আপনি যদি প্রাইভেট কিটা লস্টও করে ফেলেন কোনো সমস্যা নেই, আপনি আবার ওই ইলেকট্রামে যেয়ে যদি ওই এক্স্যাক্টলি ওই 12টা ওয়ার্ড দিতে পারেন, তাহলে আবার আপনার প্রাইভেট কি এবং বিটকয়েন অ্যাড্রেসটা পাওয়া সম্ভব। তারপরের কনসেপ্টটা হচ্ছে ব্লকচেন। জি হ্যাঁ, কোশ্চেন। সেটা হচ্ছে যে যদি ওই 12টা কি দিয়ে এগেইন রিটাইপ করা সম্ভব হয়, তাহলে তো বুঝতে হবে যে ওই ইনফরমেশনটা প্রাইভেট কিটা ওদের কাছে স্টোর আছে। না, ইলেকট্রাম হচ্ছে অফলাইনে কাজ করে। আপনি হচ্ছে ইলেকট্রন সফটওয়্যারটা নামানোর পরে একটা অফলাইন কম্পিউটারে বসে আচ্ছা, ওই অ্যালগরিদম দিয়ে সে রিপ্রোডিউস করে, সেম রিপ্রোডিউস করে সেম কি। ওকে। আচ্ছা, ইলেকট্রাম হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার, কাজে আপনি ভিতরে ঢুকেও দেখতে পারেন যে আসলে কি করতেছে। আচ্ছা, নেক্সট কয়েনটা হচ্ছে ব্লকচেইন। এই যে বিটকয়েন লেজারের কথা যে বললাম, যে লেজারে আসলে সবকিছু থাকে, এইটার নামই আসলে ব্লকচেইন। তো প্রত্যেক 10 মিনিট পরে পরে যতগুলা ট্রানজ্যাকশন হইল সবগুলাকে একটা ব্লক হিসেবে বান্ডেল করে ব্লকচেইনে অ্যাড করা হয়। আমি আবার বলতেছি, প্রতি 10 মিনিট পরে পরে যতগুলা ট্রানজ্যাকশন হয়েছে সোফার পুরো ওয়ার্ল্ডে, সবগুলাকে একটা প্যাকেট করে, এটা এই প্যাকেটটাকে বলতেছে ব্লক। এই প্যাকেট করে একটা ব্লক বানায়, সেটাকে ব্লকচেইনে অ্যাড করা হয়। তো ফর এক্সাম্পল আমরা নিচে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। তো ধরেন একটা ট্রানজ্যাকশন আইডি হচ্ছে এত, এবং একটা অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা হচ্ছে এইটা। এই অ্যাড্রেসটা থেকে বিটকয়েন পাঠানো হয়েছে, তো এই অ্যাড্রেসটা কি হলো -2 BTC এটা দেখাচ্ছে, এবং কোন অ্যাড্রেসে পাঠানো হয়েছে, এই অ্যাড্রেসটাতে পাঠানো হয়েছে, সেটা হচ্ছে +2 BTC, মানে সেই অ্যাড্রেসে +2 BTC হইল। এরকম আরেকটা ট্রানজ্যাকশন আইডি হচ্ছে এত, এবং এভাবে করে যতগুলা ট্রানজ্যাকশন হয় 10 মিনিটে, সে 10 মিনিটে সবগুলা ট্রানজ্যাকশনগুলা একসাথে করে একটা করে ব্লক জেনারেট হয়। তো নিচে যে ছবিটা, সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে 4টা ব্লক ওখানে দেওয়া আছে। তো এই 4টা ব্লকের মধ্যে দেখতে পাচ্ছেন যে নিচে ট্রানজ্যাকশন আছে, প্রত্যেকটার মধ্যে 3টা করে ট্রানজ্যাকশন। তো এটা তো জাস্ট একটা স্যাম্পল ইমেজ আর কি, এখানে সবকিছু পুরোটা বোঝা যাবে না, এবং এক একটা ব্লক এইভাবে করে যে একটার সাথে আরেকটা লিঙ্ক হচ্ছে, এটাই হচ্ছে ব্লকচেইন। তো ব্লকচেইনের মধ্যে, লেজারের মধ্যে অ্যাকাউন্ট যে ইনফরমেশন সেটা আসলে এইভাবে করে অ্যাড হয়। তো থাউজেন্ডস অফ কম্পিউটার এই ট্রানজ্যাকশনগুলো কালেক্ট করতেছে, এই ব্লকচেইনের মধ্যে অ্যাড করতেছে। তো এটাকেই বলে আসলে মাইনার বা মাইনিং করা, যেটাকে আমরা বুঝি। মানে আমাদের আসলে মাইনিং নিয়ে অনেক ধরনের কনসেপ্ট আছে, কিন্তু আসলে জিনিসটা এত কমপ্লিকেটেড না। সেটা হচ্ছে যে একটা কম্পিউটার এই ব্লকগুলোকে নিয়ে ব্লকচেইনে অ্যাড করতেছে, এটাই হচ্ছে মাইনিং, মানে কোনো কমপ্লিকেটেড কিছু না। তো এবং এই মাইনিং করতে গেলে যে আপনাকে কম্পিউটারের সামনে বসে থাকতে হবে বা কম্পিউটারে কাজ করতে হবে, জিনিসটা কিন্তু এরকম না। পুরো জিনিসটাই আসলে কন্ট্রোল করা হচ্ছে বিটকয়েন মাইনিং সফটওয়্যার দিয়ে। তো যে কেউ, ওয়ার্ল্ডের যে কেউ এই বিটকয়েন মাইনিং সফটওয়্যারটা ওপেন সোর্স সফটওয়্যার, এটা রান করে মাইনিং করা শুরু করতে পারে। যেমন এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা এরকম ফার্ম যেখানে প্রচুর কম্পিউটার, এবং সেই কম্পিউটারের মধ্যে মাইনিং হচ্ছে। তো নেক্সট কোশ্চেন আমাদের যেটা আসতে পারে যে
এই ব্লক চেইন আপডেট করে মাইনারের লাভ কি, বা আপনি যে আপনার ব্লক চেইন আপডেট করবেন, মানে আপডেট করা আসলে প্রয়োজন কি? ফর এক্সাম্পল আপনি বিটকয়েন ইউজ করেন মাসে একবার বা 2 মাসে একবার, তো সেরকম যদি হয় আপনি কি চাইবেন আপনার লেজার বা আপনার যে ব্লক চেইন আছে সেটা আপডেট করতে? আপনার ধরেন আপনার ইচ্ছা নেই, আপনি আপডেট করলেন না, বা অন্য কেউ এই যে ট্রানজ্যাকশন হচ্ছে মাইনারে অ্যাড করতেছে, এটা আসলে তাদের লাভটা কি, তাদের ইনসেন্টিভ কি? তো সেটার মধ্যে আমরা আসতেছি। কিন্তু বিটকয়েন সিস্টেমটা ভালোভাবে চলার জন্য বা পুরো ঠিকভাবে চলার জন্য ব্লক চেইন আপ টু ডেট থাকাটা হচ্ছে জরুরি, না হলে হচ্ছে জিনিসটা হবে না। তো ফর এক্সাম্পল এরকম যদি হয় যে একজন মানুষের কাছে লেটেস্ট কপিটা আছে যেটা সবচেয়ে আপডেটেড, তাহলে কিন্তু সে সেটা ম্যানুপুলেট করার চেষ্টা করতে পারে। তো সেই জন্য সবার কাছে একদম আপডেটেড কপিটা থাকা হচ্ছে জরুরি। তো ওই যে ট্রানজ্যাকশন ফি এর কথাটা যে বলছিলাম আমরা, ওই ট্রানজ্যাকশন ফিটা হচ্ছে মাইনারের কাছে যায়। তো আপনি যদি একটা ব্লক চেইন অ্যাড করেন তাহলে ইউ উইল বি রিওয়ার্ডেড উইথ অল দ্য ট্রানজ্যাকশন ফি অফ দ্যাট ব্লক। মানে 10 মিনিটের মধ্যে যতগুলো ট্রানজ্যাকশন হয়েছে সবগুলো মিলে একটা ব্লক হয়েছে, সেই ব্লকটা যদি আপনি অ্যাড করেন ব্লক চেইনে, তাহলে হচ্ছে ওই সবগুলো ট্রানজ্যাকশনের যে ফি সেটা পাচ্ছেন আপনি। তারপরে কনসেপ্টটা আসতেছে ব্লক চেইন লটারি। মানে এখন কে অ্যাড করতে পারবে, এখন সবাই তো চায় তাহলে সে অ্যাড করতে পারলে তার জন্য ভালো, সে হচ্ছে রিওয়ার্ড পাচ্ছে। এখন কিন্তু কে অ্যাড করবে সেটা কিভাবে ডিফাইন হয়? সেটা হচ্ছে একটা প্রবাবিলিটি আছে, একটা প্রবাবিলিটি অনুসারে এক একজনকে এক একবার চান্স দেওয়া হয়। তো সেটার জন্য আসলে ওই যে র্যান্ডম জেনারেট নাম্বারের যে বিষয়টা সেটা আমরা পরে আসতেছি, সমস্যা নেই। তো একটা প্রবাবিলিটি একটা অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদম দিয়ে লটারির মাধ্যমে একজনকে সিলেক্ট করা হয় যে ব্লক চেইনে একটা ব্লক অ্যাড করার চান্স পায়। তো এই লটারি সিস্টেমের আসলে পারপাসটা কি, মানে বিটকয়েন রান করার জন্য? তা আমরা হচ্ছে আবার পুরনো ডলারের কম্প্যারিজনে চলে যাই। তো আমরা দেখতেছি যে যখন আমরা ডলার ট্রানজ্যাকশন করতে যাই তখন আমরা কিন্তু আমাদের ট্রাস্ট যেটা, সেটা আমরা ব্যাংকের উপরে ফেলি, যে একজন ব্যাংকারের উপরে ফেলি। সে ব্যাংকার যদি কনফার্ম করে যে হ্যাঁ আমি অন্য কারো কাছ থেকে $5 পাইছি, তাহলে হচ্ছে তাকে আমি মালটা দিই বা একটা প্রোডাক্ট দিই তাকে। তো যে ব্যাংকার তার আসলে কাজটা কি, সে আসলে অ্যানাউন্স করে যে হ্যাঁ দুইজন পার্টি আছে, এই দুইজন একজন আরেকজনকে ট্রাস্ট করতে পারে, ট্রাস্ট করার সে আসলে কনফার্মেশনটা দেয়, এবং সে আরেকটা কাজ হচ্ছে তার লেজারটা আপডেট করতে হয়। এটা হচ্ছে তার কাজ। তো বিটকয়েনে এই ব্যাংকাররাই হচ্ছে মাইনার এবং ব্যাংকার আসলে বিটকয়েনে সেম জিনিস। তো মাইনার যেটা করে, মাইনার হচ্ছে র্যান্ডমলি পিক করা যে কোনো একজন পার্সন যে আসলে অথরাইজ করতেছে বা কনফার্ম করতেছে যে একটা ট্রানজ্যাকশন আসলে ভ্যালিড। যেমন আমি তরুণ ভাইকে $5 দিলাম, এটা আমি বললাম, কিন্তু আরেকজন একদম থার্ড পার্টি কেউ একজন, মানে র্যান্ডমলি পিক আপ করা একজন পার্সন, সে ভ্যালিডেট করতেছে বা অথরাইজ করতেছে হ্যাঁ $5 আসলেই দেওয়া হয়েছে। তো এখানে একটা খুব স্মল একটা চান্স আছে যে মাইনার যে আসলে যে অথরাইজটা করলো সে আসলে আমাকে চিনে পার্সোনালি। তো সে যদি এখানে কোনো পার্সোনাল কনফ্লিক্ট ইন্টারেস্ট, মানে সে আমার লাভের জন্য সে একটু 2 নাম্বারই করলো, এরকম যদি করতে চায় সেটা আসলে সম্ভব না। এই কারণে যে যখনই আপনি একজন ওই যে র্যান্ডমলি পিকড লোকটা সে যখন অথরাইজ করলো, সে ওই অথরাইজেশনের সাথে তার ইমিডিয়েট আগের যেই ট্রানজ্যাকশনটা হয়েছে সেটাও তাকে অথরাইজ করতে হয়। কাজেই ধরেন আমি যদি একটা গুটিবাজি করলাম, একটা 2 নাম্বারই করলাম, এবং আমি তরুণ ভাইকে $5 দিলাম, এবং আরেকজন যে থার্ড পার্সন যে অথরাইজ করতেছে সে হচ্ছে আমার লোক, যদি এরকম হয় এবং সে অথরাইজ করলো যে হ্যাঁ $5 দেওয়া হয়েছে, তাহলে কিন্তু লাভ হচ্ছে না। কারণ 10 মিনিট পরে নেক্সট ব্লকটা যে অ্যাড করবে সে কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো অন্য প্রান্তের একজন র্যান্ডম একজন পাবলিক, সে যখন বলবে যে সে ওই ব্লকটাতে অ্যাড করতেছেই, এবং তার আগে ইমিডিয়েট আগের যেই ব্লকটা যেখানে আসলে আমার এবং তরুণ ভাইয়ের ট্রানজ্যাকশনটা আছে সে কিন্তু সেটাও কনফার্ম করতেছে যে হ্যাঁ এটাও আসলে হয়েছে। কাজেই ওই চান্সটা কিন্তু থাকে না যে আমি একজনকে চিনলাম বা সে তাকে দিয়ে একটা কিছু করলাম। এই জিনিসটা কি বোঝা গেছে? সোফার কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, এইখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ডিবেট, যে ধরেন একজন সমস্যা করলো আর কি, সে কনফার্ম না হয়েও এটা কনফার্ম করে দিল যে এটা পাইছে, কিন্তু নেক্সট যে এগেইন যে মাইন্ড করতেছে সে দেখলো যে না এটা মিস ম্যাচ হয়েছে, সেক্ষেত্রে কি হয় আর কি? ও আচ্ছা, ওই জিনিসটা তো এখন আমি জানি, আমি আপাতত জাস্ট থিওরির উপরে আছি যে এটা আসলে মানে প্রবলেম হয় না, মানে করা যায় না। এখন ওটা আসলে কিভাবে তারা রিজলভ করে সেটা এখন আমি আসলে জানি ও পর্যন্ত। ওকে, তো নেক্সট লটারি যেটা, এই যে সবাই এখন চায় যে সে লটারিতে উইন হইতে, তো নেক্সট লটারি যেটা হবে 10 মিনিট পর পরে তো লটারি হচ্ছে, তো নেক্সট লটারিতে পার্টিসিপেট করার জন্য
মাইনারদেরকে তার নিজের ব্লক চেইনটা আপডেট করতে হবে। তো এটাই হচ্ছে ইনসেন্টিভ, যে আপনি প্রত্যেকবার এই যে লটারি হইলেই আপনি পুরস্কার পাচ্ছেন এবং সেটা করার জন্য ব্লক চেইন আপডেট করার প্রয়োজন হচ্ছে আপনার, এটাই হচ্ছে ইনসেন্টিভ। তো এটাতে মোটিভেট হয়েই তারা যেটা করে সেটা হচ্ছে তারা চায় যত বেশি সংখ্যক ব্লক সে ব্লক চেইনে অ্যাড করতে পারে সেটা তার জন্য লাভ, এবং ব্লক চেইনটাকে আপডেট, তার নিজের ব্লক চেইনটাকে আপডেট করা, এটাও তার হচ্ছে লাভ। এই জন্য তারা এটা করে। তো পুরো প্রসেসটা কিন্তু বিটকয়েন মাইনিং সফটওয়্যার দিয়ে হয়। এটা কিন্তু এরকম না যে আপনি কম্পিউটার সামনে বসে আছেন, বসে বসে হাত দিয়ে চেক মার্ক করে করে দিচ্ছেন, এরকম কিছু না। পুরোটাই হচ্ছে অটোমেটেড একটা প্রসেস এবং কমিউনিটির মাধ্যমে এটা রান হয়। এবং নেক্সট উইনারকে সেটা সিলেক্ট করার জন্য কোনো সেন্ট্রাল অথরিটি নাই, এটা প্রবাবিলিটি একটা অ্যালগোরিদম দিয়েই এটা হয়। এবং থাউজেন্ডস অফ মাইনার আছে যারা কনস্ট্যান্টলি কাজ করতেছে, এবং কমিউনিটি থেকেই কিন্তু এই অ্যালগোরিদমটা আছে। এটা পুরো মাইনিং সফটওয়্যারটা হচ্ছে ওপেন সোর্স, কাজেই কে জিততেছে কে উইনার হচ্ছে টোটাল জিনিসটি হচ্ছে ওপেন। নেক্সট কনসেপ্টটা হচ্ছে ব্লকচেইন ফর্কিং। ফর্কিং এর বিষয়টা হলো যে এমনিতে লটারি সিস্টেমটা ঠিকভাবেই কাজ করে, তবে মাঝে মধ্যে এরকম প্রবলেম হইতেও পারে যে দুইজনই সিলেক্ট হয়ে গেল, যে ওই যে অথরাইজেশনটা করার জন্য দুইজন মাইনার সিলেক্ট হয়ে গেল এবং তারা দুইজনই অ্যাড করলো। দুইজনই যদি অ্যাড করে তাহলে যেটা হয় দুইটা ডিফারেন্ট ব্রাঞ্চ ক্রিয়েট হয়। তো দুইটা ডিফারেন্ট ব্রাঞ্চ যখন ক্রিয়েট হয়, ফর এক্সাম্পল এরকম হইলো যে এ এবং বি দুইজনই একই, মানে ট্রানজ্যাকশনটা কিন্তু সেম, কিন্তু দুইজনই হচ্ছে সিলেক্টেড হয়েছে। দুইজনই সিলেক্টেড হওয়ার পর দুইজনই ব্লকে অ্যাড করলো, ব্লক চেইনের মধ্যে ব্লকটা অ্যাড করলো। এখন দুইটার কন্টেন্ট কিন্তু আইডেন্টিক্যাল, কিন্তু দুইজন ডিফারেন্ট পার্সন অ্যাড করলো। তো এরকম ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে নেক্সট যেই মাইনিংটা হবে, মানে 10 মিনিট পরে যে আবার যেই ব্লকটা অ্যাড হবে, সেটা যেই ব্রাঞ্চটাতে অ্যাড হবে সেই ব্রাঞ্চটা থাকবে, অন্য ব্রাঞ্চটা ডিসকার্ড হয়ে যাবে। তো ডিসকার্ড হয়ে যাওয়া ব্রাঞ্চটাকে বলা হচ্ছে অরফ্যান্ড ব্রাঞ্চ। এটা কি বোঝা গেছে যে দুইটা ব্রাঞ্চ হওয়ার পর মানে দুই দিকে চলে গেল, তারপরে নেক্সট 10 মিনিট পরে যেই ব্লকটা, সেটা দুই ব্রাঞ্চের মধ্যে যেই ব্রাঞ্চে অ্যাড হবে সেই ব্রাঞ্চটা থাকবে, অন্য ব্রাঞ্চটা হচ্ছে ড্রপ হয়ে যাবে। কারণ দুইটা ব্রাঞ্চেরই আসলে কন্টেন্ট কিন্তু সেম, শুধু একজন মানে ডিফারেন্ট পার্সন অ্যাড করলো, বাকি কিন্তু কন্টেন্ট সেম। কাজেই কোনো একটা ব্রাঞ্চ যদি ডিসকার্ডেড হয়ে যায় সেটা কিন্তু আসলে কোনো প্রবলেম না। ঠিক, কিন্তু রিওয়ার্ডটা কি ভাগ হয়ে যায়? না না, রিওয়ার্ডটা হচ্ছে যারটা ওই যে উইনিং করলো সে হচ্ছে রিওয়ার্ডটা পায়। ওকে ওকে। তো যে অরফান্ড হয়ে গেছে, যে ব্রাঞ্চটা অরফান্ড হয়ে গেছে, সেইখানে যে অ্যাড করছিল তারটা হচ্ছে সে পায় না। তো পুরো বিষয়টাই আসলে এই যে ফর্কিং, ব্রাঞ্চিং বা এই যে অরফান হচ্ছে, ইগনোর হচ্ছে, এই টোটাল জিনিসটা হচ্ছে অটোমেটেড। কাজেই যারা ইউজার তারা আসলে বুঝতেই পারে না যে এখানে আসলে একটা ব্রাঞ্চও হয়েছে, আবার এটা অরফান হয়ে গেছে, এটা ফর্ক হয়েছে, এই ধরনের কোনো জিনিস তাদের সামনেই আসে না। পুরো অটোমেটিক সিস্টেমটা ভিতরেই হয়ে যায়। তো ট্রানজ্যাকশন কনফার্মেশনের একটা ব্যাপার কনসেপ্ট, সেটা হচ্ছে এরকম যে যেই ট্রানজ্যাকশনটা এখনো ব্লকে অ্যাড হয় নাই সেটা ডেপথ হচ্ছে 0, মানে এখনো অ্যাড হয় নাই। তো সেটা যখন কোনো একটা ব্লকে অ্যাড হয় তখন সেটা ডেপথ হয়ে যায় 1। সেটার পরে যখন কোনো আরেকটা ব্লক অ্যাড হয় তখন তার নিজের ডেপথ হয়ে যায় 2, মানে সেটা আসলে কতটুকু ভিতরে আছে, যেই ট্রানজ্যাকশন যত বেশি আগে অ্যাড করা হয়েছে তার ডেপথ তত বেশি। সো ফর এক্সাম্পল কোনো ছোটোখাটো যেসব ট্রানজ্যাকশন, যেমন আপনি একটা চকলেট কিনলেন, কফি কিনলেন, এই ধরনের ছোটোখাটো ট্রানজ্যাকশনের জন্য ডেপথ 1 যদি হয় কোনো একটা ট্রানজ্যাকশনে, তাহলে সেটাই আসলে এনাফ। মানে এখানে আসলে হাইলি মানে কোনো ঝামেলার কিছু নেই, অল্প টাকার বিষয়, সেখানে আসলে ডেপথ 1 হইলেই সেটা আসলে ফাইন। কিন্তু যারা বড় বড় মার্চেন্ট, যারা অনেক হাই প্রাইসড আইটেম সেল করতেছে, তারা মাঝে মধ্যে বলে যে না আমার হচ্ছে বেশি ডেপথের কনফার্মেশন লাগবে। তো এই বেশি ডেপথের কনফার্মেশন হইলে জিনিসটা আসলে কিভাবে সিকিউর হচ্ছে সেটা আমরা আসতেছি। ফর এক্সাম্পল একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন চিন্তা করে যে একজন সুপার ভিলেন আছে, সে একটা ডাবল স্পেন্ড করলো। ডাবল স্পেন্ডটা হচ্ছে এরকম, সে যে রিসিভার যার কাছ থেকে একটা পণ্য কিনছে তাকেও বিটকয়েন পাঠাইলো, অন্য আরেকটা অ্যাড্রেসেও বিটকয়েন পাঠাইলো, কিন্তু এই যে অন্য আরেকটা অ্যাড্রেস এটা আসলে তার নিজেরই অ্যাড্রেস। সে যদি এরকম কাজটা করে, মানে একই সাথে দুইটা ট্রানজ্যাকশন করছে, একটা হচ্ছে রিসিভারের অ্যাড্রেসেও বিটকয়েন পাঠাইছে, আবার তার নিজের অ্যাড্রেসে, তার অন্য একটা নিজের অ্যাড্রেসে সে বিটকয়েন পাঠাইলো। তো ইউজুয়ালি যেটা হয়, যারা মাইনার তারা যখন এরকম দুইটা ট্রানজ্যাকশন পায় যে সেম বিটকয়েন পাঠানো হয়েছে কিন্তু দুইটা ডিফারেন্ট অ্যাড্রেসে, তখন তারা যেটা করে প্রথমে তাদের কাছে যেই ট্রানজ্যাকশনটা আসছে সেটা অ্যাকসেপ্ট করে, বাকিটাকে বাদ দিয়ে দেয়। তো এটা কিন্তু সম্ভব না যে একটা ব্লক চেইনের মধ্যে দুইটা এরকম ট্রানজ্যাকশন অ্যাড হওয়া সম্ভব না, মানে যে কোনো একটা অ্যাড হবে, এটা হচ্ছে মানে টেকনোলজিক্যালি সম্ভব না। সো যেটা প্রথমে আসছে সেটা অ্যাকসেপ্টেড হয়, বাকিটা ইগনোর হয়। তো যেই সুপার ভিলেন, সেই সুপার ভিলেনের আসলে ইন্টেনশনটা হচ্ছে এরকম
যে মার্চেন্টটাকে প্রোডাক্টটা ডেলিভারি করে দিবে এবং মার্চেন্টকে যেই ট্রানজ্যাকশনটা করা হয়েছে, মার্চেন্টকে যেই টাকাটা পাঠানো হয়েছে সেই ট্রানজ্যাকশনটা ইগনোর হবে এবং তার কাছে যেই ট্রানজ্যাকশনটা পাঠানো হয়েছে সেইটা হচ্ছে অ্যাকসেপ্টেড হবে। এটা হচ্ছে তার ইন্টেনশন। কিন্তু এই ডেভিয়া স্কিম, এই 2 নম্বরই বুদ্ধি আসলে ইউজুয়ালি কাজ করে না। এটা কারণ হচ্ছে মার্চেন্টদের কাছে একটা মনিটরিং সফটওয়্যার থাকে যেটা আসলে রিকগনাইজ করতে পারে যে এই ধরনের একটা কনফ্লিক্টিং ট্রানজ্যাকশন হয়েছে। তো যদি আপনার কাছে সেরকম মনিটরিং সফটওয়্যার নাও থাকে তাও আসলে কোনো সমস্যা নেই, কারণ 10 মিনিট পরেই আপনি যখন দেখবেন যে আপনার ট্রানজ্যাকশনটা অ্যাকচুয়ালি ব্লক চেনে অ্যাড হয়েছে, তখন আপনি বুঝলেন যে হ্যাঁ আমার তো এখানে অ্যাড হয়েছে। তো মানে ডেপথ যখন 1 হবে, মানে ফার্স্ট টাইম যখন কোনোটা অ্যাড হবে, সেটা যখন আপনি দেখলেন যে ওকে ফাইন আমারটা অ্যাড হয়েছে, তাহলে আর সমস্যা নেই। তো জাস্ট 10 মিনিট ওয়েট করলে আপনি এটার কনফার্মেশনটা পেয়ে গেলেন। কিন্তু যদি এরকম হয় যে জি বলেন। আচ্ছা, এই জন্য কি বলতেছি যে আপনার বিটকয়েন অফলাইনেও স্পেন্ড করা যায়? যে 10 মিনিট পর পর তো আপডেট হচ্ছে, 10 মিনিট আগে তো আপডেট হওয়ার কোনো ওয়ে নেই। না না, আপনি যখনই আমাকে বিটকয়েনটা দিলেন সেটা হচ্ছে আমি সঙ্গে সঙ্গে আমার কাছে ইনফরমেশন চলে আসছে যে আপনি বিটকয়েনটা আমাকে দিলেন, কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্লক চেনে অ্যাড হওয়া মানে হচ্ছে কনফার্মেশন। যেমন যে আমরা চেক দিয়ে দিই একজন আরেকজনকে, তাহলে কিন্তু আমি চেকটা পেয়ে গেলাম, কিন্তু আসলে টাকাটা পাচ্ছি কিনা সেটা তো ব্যাংকে গেলে বোঝা যাবে। তো সেই কনফার্মেশনটা হচ্ছে 10 মিনিট পরে। ওকে, আচ্ছা আমার কাছে ধরেন 10টা বিটকয়েন আছে, আমি আপনাকে 5টা দিলাম, তারিক ভাইকে 2টা, সাপোজ আপনাকে একটা দিলাম, তারিক ভাইকে একটা দিলাম, এবং রিমেন ভাইকে 10টা সেন্ড করলাম। তো যখন আমার কাছ থেকে একটা একটা চলে গেল, তখন কি আমার ওইখানে 8টা দেখাবে না? আমি 10টা পাঠাবো কি করে? মানে যে সে কথা বলছেন যে 10টা আসলে পাঠানোই সম্ভব না, সেটাই বলতেছি। তাহলেই তো আর প্রবলেম আসছে না যে আমি একই বিটকয়েন 2 জায়গায় স্পেন্ড করতে। না, এটা হচ্ছে হ্যাকারদের কথা বলা হচ্ছে, যে সুপার ভিলেন, কিন্তু নরমাল পারসন তো করতেই পারবে না। মানে সুপার ভিলেন, মানে যার স্কিল তারিফ ভাইয়ের মত না, এক্স্যাক্টলি সেটাই বলতেছি। তো ধরেন 10 মিনিট পরে আপনার এটা আপডেট হলো, আপনি খুশি মনে প্রোডাক্টটা দিয়ে দিলেন, কিন্তু সে হচ্ছে অরিজিনাল তারিফ ভাই, সে আরো বড় সুপার ভিলেন। সে কি করলো, সে হচ্ছে তার কাছে হচ্ছে মিলিয়নস অফ ডলারের হার্ডওয়্যার আছে। সে এমন করলো যে আপনার ব্লকটা কিন্তু ব্লক চেনে অ্যাড হয়েছে, বাট সেটাকে সে সামহাউ অরফান করে দিল। ওই যে একটাকে বলছিলাম 2টা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, একটা ব্রাঞ্চ অরফান হয়ে যাবে। সে এমন একটা কিছু করলো যে আপনারটা অরফান্ড হয়ে গেল, মানে আপনারটা কিন্তু ব্লক চেনে অ্যাড হয়েছিল ঠিকই, আপনি কিন্তু ডেপথ 1 পাইছেনও ঠিকই, কিন্তু তারপরে সেটা অরফান্ড হয়ে গেছে। যদি এরকম হয়, সেটারও আসলে কোনো পসিবিলিটি, সেটার পসিবিলিটিটা দূর করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যখন আপনি দেখবেন আপনার ট্রানজ্যাকশনটা ডেপথ 2 হয়েছে, তাহলে আপনি মোটামুটি কনফার্ম যে আসলে ওই অরফান্ড করেও আসলে গুটিবাজি করা সম্ভব না। কারণ ডেপথ 2 হওয়া মানে কি, আপনারটা কিন্তু একদম লাস্টে নাই, একদম লাস্টে যেটা সেটা হচ্ছে ডেপথ 1। তো আপনার যখন 2 হয়ে গেছে, তারা পরে কিন্তু আরেকটা এসে অ্যাড হয়েছে, মানে আপনি পুরোপুরি কনফার্মড হয়ে গেলেন যে আপনার ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হয়েছে। ওকে, তারপরে হচ্ছে মাইনিং বিটকয়েন। বিটকয়েন কিভাবে মাইন করতে হয়? তো আমরা জানি যে টোটাল যে সাপ্লাই, টোটাল যে ক্যাপাসিটি, সেটা হচ্ছে ক্যাপড বাই 21 মিলিয়ন। 21 মিলিয়নের চেয়ে বেশি যাওয়াই সম্ভব না। তো এই জিনিসটা মাইনাররা যেই রিওয়ার্ডটা পায় সেটা হচ্ছে যে ওই ট্রানজ্যাকশন ফি, যেটা টোটাল ব্লকের যে ট্রানজ্যাকশন ফি, সেটা তারা মাইনাররা রিওয়ার্ড হিসেবে পায়। সাথে তারা নিউলি মিন্টেড বিটকয়েন, কিছু নতুন বিটকয়েনও পায়, যেটা অ্যাকচুয়ালি টোটাল সাপ্লাইটার মধ্যে নতুন বিটকয়েন আনতেছে। ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি, কারেন্টলি ওয়ার্ল্ডে 5 লক্ষ বিটকয়েন আছে। তো এই যে ট্রানজ্যাকশন ফি, সেই ট্রানজ্যাকশন ফি যেটা একটা ব্লক আমি অ্যাড করলাম, সেটা যত ট্রানজ্যাকশন ফি সব আমি পাইলাম, তার সাথে আমি একদম নতুন, যেটা কখনো আগে ইউজ করা হয়নি, এরকম নতুন একটা বিটকয়েনও পাই। তার মানে হচ্ছে ওয়ার্ল্ডে এখন 5 লক্ষ একটা বিটকয়েন আছে, নতুন একটা বিটকয়েন আসলো। তো এই মাইনিংয়ের মাধ্যমেই আসলে, এই যে মাইনিং আমি যে ব্লকে অ্যাড করতেছি, এটার মাধ্যমে নতুন বিটকয়েন পাওয়া সম্ভব। এটা ছাড়া নতুন বিটকয়েন জেনারেট করার কোনো ইয়ে নাই, অন্য কোনো ওয়ে নেই। তো এই বিটকয়েনটা, জি সেটা হচ্ছে যে এতক্ষণ শোনার পরে এখনই কোশ্চেন, তাহলে বিটকয়েনটা কি? যে আমার এই যে নতুন যে জিনিসটা আসছে, নতুন যে জিনিসটা আসছে, আমি মাইনিং করার পরে আমি যে রিওয়ার্ডটা পাইলাম, তার সঙ্গে কিছু নতুন বিটকয়েন জমা হলো। এক্স্যাক্টলি। আসলে এই যে নতুন বিটকয়েন যেটা জমা হলো না কেন আমার অ্যাকাউন্টে, এটা কিসের ভিত্তিতে জমা হলো? কিসের ভিত্তিতে মানে জমা বলতেছি যে এইটা কি আগে যেটা ভাবছিলাম যে এটা একটা প্রাইম নাম্বার বা একটা ইউনিক কিছু একটা, তো
কিছু একটা ভিত্তিতে তো প্রাইম মানে কিছু একটা ডিজিট বা কিছু একটা হেক্সা ভ্যালু বা কিছু একটা ভ্যালু তো আমার ইসে জমা হলো, যেটার ফলে আমি বুঝতেছি আমার 1 বিটকয়েন আসছে। হ্যাঁ নাকি এটা সিস্টেমটাই এমন যে সফটওয়্যার সিস্টেমটা এমন যে এইভাবে মাইনিং করার ফলে এত পার্সেন্ট এত 0.00 এত বিটকয়েন নতুন অ্যাড হবে, বিটকয়েনের যে টোটাল ওশান আছে বা যেটা বলতে পারেন যে বিটকয়েনের যে টোটাল ব্যাংকটা আছে ব্যাংকে এত বিটকয়েন মানে আসবে যেটা কিনা যে মাইনার তার নামে, হ্যাঁ এই টাইপের কিছু। আপনি আসলে কতটুকু পাবেন সেটা হচ্ছে একটু পরে আসতেছি, কিন্তু ধরেন আপনি পাইলেন, আপনি 1 পাইলেন 10 পাইলেন, এটা আসলে মানে কি, মানে আসলে কোথায় এসে জমা হইতেছে? এটা হচ্ছে ওই যে আপনার অ্যাড্রেস আছে, অ্যাড্রেসের পাশে 1 2 3 এইভাবে জমা হইতেছে। টোটাল জিনিসটাই কিন্তু ওই যে পাবলিক, সবার কাছে যে লিস্টে আছে ওই লিস্টে আপডেট হইতেছে যে আপনার নামের পাশে নতুন একটা বিটকয়েন অ্যাড হইলো। এই জাস্ট এই লেজার, আর কিছু নাই। ও মানে ইউনিক কিছু জেনারেট হওয়া লাগবে না, জাস্ট ওই না, লেজারে ইউনিক অ্যাড ইউনিক হবে। কিছু জেনারেট হওয়া লাগবে, একটা র্যান্ডম জেনারেট নাম্বার আপনাকে বানাইতে হবে। সেই র্যান্ডম জেনারেট নাম্বারটা এই জন্য বানাইতে হবে, ওই যে প্রবাবিলিটির মাধ্যমে যে আপনি সিলেক্টেড হচ্ছেন, সেই সিলেক্টেড প্রসিডিউরের মধ্যেই আছে যে আপনাকে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করতে হবে। যেটা তো আমার ওই অ্যাকাউন্ট নাম্বার যেটা বলছেন। না না, অ্যাকাউন্ট নাম্বার না। অ্যাকাউন্ট নাম্বার তো হচ্ছে আপনার বিটকয়েন অ্যাড্রেস, যেটা সেটা তো আপনার অ্যাকাউন্ট নাম্বার। কিন্তু এই যে মাইনিং করে যে আপনি পুরস্কারটা পাচ্ছেন, এই মাইনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রতি 10 মিনিট পরে পরে যে লটারি হচ্ছে, এই লটারিতে অংশগ্রহণ করার জন্য আপনাকে একটা জেনারেট করতে, একটা র্যান্ডম নাম্বার জেনারেট করতে হবে। আচ্ছা, আমরা আরো এই একটু র্যান্ডম সামনে আসি, তাইলে হয়তো আরো ক্লিয়ার হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই যে মাইনার মাস্ট ফাইন্ড আ সার্টেন উইনিং নাম্বার বাই জেনারেটিং নাম্বারস অ্যাট র্যান্ডম রিপিটেডলি টু উইন। মানে এই যে 10 মিনিট পরে পরে যে লটারি হয়, এই লটারিতে পার্টিসিপেট করার জন্য এবং উইনিং করার জন্য আপনাকে র্যান্ডমলি নাম্বার জেনারেট করতে হবে। এবং এই নাম্বার জেনারেশনের যে প্রসিডিউর কীভাবে করতে হবে সেটা ওই বিটকয়েন সফটওয়্যারের ভিতরেই আছে। মানে আপনি বসে থেকে নাম্বার জেনারেট করতেছেন জিনিসটা এরকম না, এটা এটা অটোমেটিক্যালি হবে। তো এভাবে করে আপনি হচ্ছে নতুন বিটকয়েন ইয়ে হতে পারেন, করতে পারেন। তো এই যে বিটকয়েন আপনি পাচ্ছেন, এটাই আসলে ইনসেন্টিভ মাইনারদের জন্য, এটা আসলে একটা ইনসেন্টিভ যে কারণে তারা পাওয়ারফুল কম্পিউটার ইউজ করতেছে। তো আজকাল যেটা হয়েছে, টুডে মাইনিং রিকোয়ার স্পেশাল সিগনিফিক্যান্ট ক্যাপিটাল, অনেক বেশি ক্যাপিটালের দরকার, এক্সপার্টিস দরকার এবং ইলেকট্রিসিটি দরকার। মানে মাইনিং জিনিসটা এখন আর আগের মতো এত সিম্পল নাই যে একটা নর্মাল কম্পিউটারই হবে। কারণ এই যে নাম্বার যে জেনারেট করতেছে, এটা আপনি কত ফাস্ট জেনারেট করতে পারতেছেন তার উপরে ডিপেন্ড করতেছে যে আপনার ওই লটারিতে সিলেক্ট হওয়ার চান্সেস কতটুকু। তো যত বেশি করতে পারবেন লটারিতে সিলেক্ট হওয়ার চান্সেস তত বাড়বে, আর বাড়লেই হচ্ছে আপনি অ্যাড করতে পারলেন, অ্যাড করলে আপনার ইনসেন্টিভ আসবে, যে ফিটাও পাবেন, তারপরে আপনার নিউলি মিন্টেড বিটকয়েনও পাবেন। তো এই যে আপনি রিওয়ার্ডটা পাচ্ছেন, এই রিওয়ার্ডটা আসলে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে ট্রানজ্যাকশন ফি। এই ট্রানজ্যাকশন ফিটা হচ্ছে খুবই অল্প, মানে ফিউ সেন্ট, কিন্তু মানে দামের দিক থেকে হচ্ছে ফিউ সেন্ট, কিন্তু কথা হচ্ছে আপনি একটা ব্লকের মধ্যে 100,000 অফ ট্রানজ্যাকশন আছে। তো এত ট্রানজ্যাকশন হইলে সবগুলো থেকে যদি ফিউ সেন্ট আসে, দেখা যাবে আপনার ট্রানজ্যাকশন ফিটা আপনি যদি পান সেটা আসলে বেশ বড় একটা অ্যামাউন্ট। এবং সেকেন্ড পার্টটা হচ্ছে আপনি কিছু নিউলি মিন্টেড বিটকয়েনও পাচ্ছেন। তো এই যে সেকেন্ড পার্টটা, এই যে নিউলি মিন্টেড বিটকয়েন, এটা দিনে দিনে আস্তে আস্তে কমে যাচ্ছে, গ্র্যাজুয়ালি ডিক্রিজ হচ্ছে। কিভাবে ডিক্রিজ হচ্ছে? যে প্রথম 2,10,000 ব্লক যখন ব্লক চেনে অ্যাড হইল, প্রথম 2,10,000 ব্লক প্রতি 10 মিনিট পরে পরে কিন্তু একটা করে ব্লক অ্যাড হচ্ছে। তো প্রথম 2,10,000 ব্লক যখন অ্যাড হয়েছে, এটা প্রায় 4 বছর লাগছে এটা অ্যাড হইতে। তো তখন এই 4 বছরে এই যে ব্লকগুলো অ্যাড হয়েছে, প্রত্যেকটা ব্লকের জন্য যে মাইনার সে 50টা নিউলি বিটকয়েন পাইছে পার ব্লক, এবং ট্রানজ্যাকশন ফিটাও পাইছে। এটা হচ্ছে একদম প্রথম যে 2,10,000 ব্লক। পরের যে 2,10,000 ব্লক, তার মানে হচ্ছে 2,10,001 থেকে 4,20,000 এই ব্লকটা যখন অ্যাড হয়েছে, সেটার জন্য মাইনাররা পাইছে 25টা করে নিউলি মিন্টেড বিটকয়েন। এবং এটা আসলে গ্র্যাজুয়ালি ড্রপ করতেছে। নেক্সট যেই স্টেপ, সেখানে হচ্ছে মাইনাররা পাবে 12.5, মানে হচ্ছে হাফ হাফ করে কমতেছে। তারপরে পাবে হচ্ছে 6.725 অ্যান্ড সো অন। তো এই মাইনিং প্রসেসটা হচ্ছে অনলি সোর্স অফ নিউ বিটকয়েন পাওয়ার জন্য, মানে আপনি বিটকয়েন কিনতে পারেন, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অলরেডি এক্সিস্টিং বিটকয়েন আপনি আপনার নিজের অ্যাকাউন্টে নিয়ে আসলেন। কিন্তু একদম নতুন বিটকয়েন জেনারেট করা, এটা হচ্ছে এই মাইনিং প্রসেস ছাড়া সম্ভব না। এবং এই কারণেই তারা হচ্ছে এনশিওর করতে পারতেছে যে 21 মিলিয়ন বিটকয়েনের চেয়ে বেশি কখনোই জেনারেট হবে না।
কারণ যখনই যে বিটকয়েন জেনারেট হচ্ছে প্রথমে যে 50 ছিল, তারপরে 25, তারপরে কমতে কমতে একদম আস্তে আস্তে একদম কমে আসবে। তো এইভাবে তারা এনশিওর করতেছে যে 21 মিলিয়নের চেয়ে বেশি বিটকয়েন কখনোই জেনারেট হবে না। এবং প্রতি 4 বছর পরে পরে এই যে নিউলি মিন্টেড বিটকয়েন যে রিওয়ার্ড হিসেবে পাচ্ছেন সেটা আস্তে আস্তে হাফ হয়ে যাচ্ছে। যেমন প্রথম 4 বছরে ছিল 50, তারপরে 4 বছর হচ্ছে 25, তারপরে 4 বছর হচ্ছে 12.5, এভাবে করে আস্তে আস্তে কমবে। তো একটা কোশ্চেন যেটা এটা আমার নিজেরই আসলে মনে হয়েছিল যে 4 বছরে 2,10,000 ব্লক যে অ্যাড হয়েছে, এইটা তারা কিভাবে এনশিওর করতেছে? যেমন ট্রানজ্যাকশন যদি অনেক বেশি হয় তাহলে তো এমনও হইতে পারে যে 2,10,000 ব্লক মাত্র 1 বছরেই হয়ে গেছে, মানে হইতেই পারে। আবার যদি এরকম হয় যে না, ব্লক খুব আস্তে আস্তে অ্যাড হচ্ছে, দেখা গেল যে আগামী 10 বছরেও 2,10,000 ব্লক আসলে অ্যাড হয়নি, এরকমও হইতে পারে। তো তারা কিভাবে এনশিওর করতেছে যে 2,10,000 ব্লক 4 বছরে অ্যাড হবে? তো পরে আমি জিনিসটা একটু ভালো মতো বুঝে দেখলাম যে যে ব্লক যেগুলো আছে এগুলো কনস্ট্রেন্ড বাই টাইম, নট ট্রানজ্যাকশন। মানে একটা ব্লকের মধ্যে যে কোনো নাম্বার অফ ট্রানজ্যাকশন হইতে পারে। প্রত্যেকটা ব্লক কিন্তু অ্যাড হচ্ছে 10 মিনিট পরে পরে। তার মানে হচ্ছে 4 বছরে 2,10,000 ব্লক অ্যাড হবেই, ভিতরে ট্রানজ্যাকশন হোক বা না হোক, বা ভিতরে যত বেশি ট্রানজ্যাকশন হোক সেটা কিন্তু সমস্যা নেই। মানে হচ্ছে যতই ট্রানজ্যাকশন হোক, 10 মিনিটে যত ট্রানজ্যাকশন হয়েছে পুরো ওয়ার্ল্ডে সবগুলো মিলাই হচ্ছে একটা ব্লক। এখন একটা ট্রানজ্যাকশন হইলেও একটা ব্লক, 10 লক্ষ ট্রানজ্যাকশন হইলেও একটা ব্লক। তো এই জন্য হচ্ছে তারা এনশিওর করতে পারতেছে যে প্রতি 4 বছর পরে পরে 2,10,000 ব্লক হবেই, এবং এই আপনার রিওয়ার্ড হচ্ছে হাফ হয়ে যাবে। তো যেহেতু দিনে দিনে আসলে অনেক বেশি ট্রানজ্যাকশন হইতেছে, তার মানে হচ্ছে প্রত্যেকটা ব্লকের মধ্যে অনেকগুলো ট্রানজ্যাকশন হচ্ছে, এই জন্য হচ্ছে আপনার সিগনিফিক্যান্ট পাওয়ারের মেশিন দরকার। এই ট্রানজ্যাকশন ফি যেটা যেটা মাইনাররা পাচ্ছে সেটা হচ্ছে দিনে দিনে আস্তে আস্তে অল্প অল্প খুব সামান্য করে করে বাড়তেছে। মানে ইউজার বেস যত বাড়তেছে এই ট্রানজ্যাকশন ফিটাও একটু একটু করে বাড়তেছে, এবং এই ট্রানজ্যাকশন ফিটা একসময় হচ্ছে নিউলি মিন্টেড বিটকয়েনের ভ্যালুর চেয়ে বেশি হয়ে যাবে। তার মানে হচ্ছে এই যে মানে জাস্ট রেশিওটা চিন্তা করেন যে ট্রানজ্যাকশন ফিটা আস্তে আস্তে বাড়তেছে, আর নিউলি মিন্টেড বিটকয়েন যে রিওয়ার্ডটা সেটা আস্তে আস্তে কমতেছে। তো কমতে কমতে ওইটা একসময় অনেক কমে যাবে এবং ট্রানজ্যাকশন ফিটা বাড়বে। তো এইভাবে করে একসময় দেখা যাবে যে বিটকয়েন নেটওয়ার্কটা টোটালি ট্রানজ্যাকশন ফি এর উপরেই চলবে। মানে যেহেতু যখন ওই যে 21 মিলিয়ন বিটকয়েন জেনারেট হয়ে যাবে তারপরে তো আর বিটকয়েন জেনারেট হচ্ছে না, তখন পুরো সিস্টেমটাই ট্রানজ্যাকশন ফি এর উপরেই চলবে। এটা নিয়ে সোফার কোনো কোশ্চেন? জি হ্যাঁ, দুইটা কোশ্চেন। সেটা হচ্ছে যত ট্রানজ্যাকশন হোক না কেন সেটা ওই লেজারটা 10 মিনিটের ভেতরে আপডেট করা সম্ভব। 10 মিনিট পর পর তাই আপডেট তো? হচ্ছে, হ্যাঁ। না, 10 পর পর আপডেট হচ্ছে, কিন্তু যত ওই যে আপনি পাওয়ারফুল পিসির কথা বলছেন, একটা কাজ হচ্ছে আপনার ওই র্যান্ডম নাম্বারটা করা, যে যত বেশি জেনারেট করতে পারবে তার উইনিং রেটটা রেশিওটা বেড়ে যাবে। রাইট। আর হচ্ছে যে আমার ধরেন অনেক ট্রানজ্যাকশন হলো, লক্ষ ট্রানজ্যাকশন হলো 10 মিনিটে। এই 10 মিনিটে লক্ষ ট্রানজ্যাকশন তো আপ করে রাখতে হবে, করে ফেলতে হবে। আমি যত উইন করছি তো আমার তো নেক্সট যে আপডেট করবে তার আগে করে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এজন্য কি পাওয়ারফুল লাগবে? এজন্য পাওয়ারফুল পিসি ওটা জাস্ট এখন কেউ যদি এটা করতে ফেইল করে বা এনি মানে প্রবলেমের জন্য তার এই 10 মিনিটের ভিতর সে লেজারটা করতে পারলো না, পরবর্তী 10 মিনিট হয়ে গেল, লেজার তো তার একটা ব্লক অ্যাড হবে, এক্ষেত্রে কি? সেক্ষেত্রে হচ্ছে এটার কনফার্ম সলিউশনটা আমি এখনো জানি না, কারণ হইলে কি হবে সেটা আমি এখনো জানি না, মানে কনফার্ম না। তো আমার যেটা মনে হচ্ছে এরকম হইতে পারে যে নেক্সট 10 মিনিটের যেই লটারিটা সেটা সে পার্টিসিপেট করতে পারলো না, তারপরে 10 মিনিট পরে যেটা হবে সেটাই পার্টিসিপেট করলো, একটা মিস হয়ে গেল আর কি, যদি তার ডিলে হয় এরকম হইতে পারে। কিন্তু আমি কনফার্ম বলতে পারতেছি না যে এই ধরনের রেজুলেশন তারা কিভাবে করে। ওকে, আমরা পরে মানে আরো ওকে, হ্যাঁ, আরেকটু আমরা দেখি তারপরে বুঝে যাবে। তো তো ডোন্ট ডু দিস, এখানে হচ্ছে একটা জিনিস বলা আছে যারা হচ্ছে একদম ফার্স্ট টাইম বিটকয়েন ওয়ালেট নিয়ে কাজ করতেছে তাদের জন্য। তো বিটকয়েন ওয়ালেট হচ্ছে মোটামুটি ফুল প্রুফ, কিন্তু এখানে একটা জিনিস বলছে যেটা খেয়াল রাখতে হবে, যেটা একদম বিগিনার বিটকয়েনার যারা তারা এটা প্রায় ভুল করে। তো সেটা হচ্ছে ধরেন আপনি আপনার বিটকয়েন ওয়ালেট প্রথমবার ক্রিয়েট করলেন এবং আপনি আপনার অ্যাড্রেস এবং প্রাইভেট কি কোনো জায়গায় নোট ডাউন করে রাখলেন। তারপরে আপনার মনে হলো যে কোনো ভাইরাস অ্যাটাকের কারণে বা তারিফ ভাইয়ের কারণে যদি আপনার সব মানিগুলো চুরি হয়ে যায় আপনার কম্পিউটার থেকে, তাহলে তো একটা সমস্যা। তো কি করি? তা আমি আমার ওয়ালেটটা ডিলিট করে দিই। ডিলিট করে দিলে তো সমস্যা নেই, আপনার কাছে তো ওই অ্যাড্রেসটা এবং প্রাইভেট কি তো আছেই, তাহলে তো আর কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি ওয়ালেটটা ডিলিট করে দেন আপনার টোটাল মানিটা ব্ল্যাক হলে চলে যাবে, মানে টোটালটা ভ্যানিশ। এটা আসলে কেন হইলো, কি কারণ? কারণ হচ্ছে
বিটকয়েন ওয়ালেট ইজ নট জাস্ট ওয়ান অ্যাড্রেস। বিটকয়েন ওয়ালেটটাকে জাস্ট একটা অ্যাড্রেস মনে করার কোনো কারণ নাই, এটা হচ্ছে একটা লিস্ট অফ বিটকয়েন অ্যাড্রেস, মানে অনেকগুলো বিটকয়েন অ্যাড্রেস একটা ওয়ালেটের ভিতরে থাকে। তো যখনই আপনি কোনো একটা অ্যাড্রেস থেকে কিছু মানি স্পেন্ড করেন, কিছু মানি খরচ করেন, সেই অ্যাড্রেস থেকে সব মানি কিন্তু চলে যায়। আচ্ছা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সব মানি কোথায় গেল সেটা বলতেছি। তো আরেকবার বলি, যখনই কোনো একটা অ্যাড্রেস থেকে আপনি ধরেন আপনার একটা অ্যাড্রেসে 10টা বিটকয়েন আছে, সেখান থেকে আপনি 2টা বিটকয়েন খরচ করলেন, আপনার ওই অ্যাড্রেসটা থেকে 10টা বিটকয়েনে কিন্তু চলে যাবে। 2টা বিটকয়েন যাবে যেই কাজে আপনি খরচ করছেন সেই কাজে, আর বাকি 8টা বিটকয়েন চলে যাবে আপনারই ওয়ালেটে নতুন একটা অ্যাড্রেসে। মানে সেটা হারায় যাচ্ছে না, ওই বাকি 8টা বিটকয়েন হারা যাচ্ছে না, আপনার এই সেম ওয়ালেটে, আপনারই ওয়ালেটের মধ্যে নতুন একটা অ্যাড্রেসে সেটা চলে যাবে। তো সেরকম যদি চলে যায় তাহলে কি হইলো, আপনি যে আপনার ওয়ালেটটা ডিলিট করে দিয়েছেন, আপনার যে খাতা, সেই খাতার মধ্যে কি লেখা আছে, প্রথম অ্যাড্রেসটা এবং প্রথম অ্যাড্রেসের কিটা লেখা আছে। কিন্তু এই যে আপনি দুইটা বিটকয়েন খরচ করলেন, বাকি 8টা বিটকয়েন আপনারই ওয়ালেটের নতুন একটা অ্যাড্রেসে চলে গেল, সেই অ্যাড্রেসটা কিন্তু আপনার লেখা নাই এবং সেটা প্রাইভেট কি আপনার কাছে নাই। তো সেরকম যদি হয় তাহলে টোটাল মানিটাই আপনার হারায় গেল। তো এজন্য বলতেছে যে থিঙ্ক ইন টার্মস অফ এন্টায়ার বিটকয়েন ওয়ালেট, নট ইন্ডিভিজুয়াল বিটকয়েন অ্যাড্রেস। মানে জিনিসটা চিন্তা করতে হবে যে আমার বিটকয়েন ওয়ালেট এই হিসেবে চিন্তা করতে হবে, নট বিটকয়েন অ্যাড্রেস, মানে একটা অ্যাড্রেস দিয়ে আসলে হবে না। তো আরেকটা যেটা মানে সাবধানবাণী আর কি, সেটা হচ্ছে অনেক ওয়ালেট অ্যাপ যেগুলো হচ্ছে যে বিটকয়েন ওয়ালেট অ্যাপ যেগুলো আছে, সেগুলোর মধ্যে একটা ফিচার আছে ইম্পোর্ট প্রাইভেট কি, প্রাইভেট কি ইম্পোর্ট করা যায়। তো এটা হচ্ছে বিগিনার হিসেবে এটা ইউজ না করাই বেটার, যারা এক্সপার্ট তারা এটা ইউজ করবে, মানে যারা ভালো মতো বুঝে যে এটার মানে আসলে কি। কিন্তু এমনিতে আপনার ইম্পোর্ট প্রাইভেট কি ফিচারটা না ইউজ করাই বেটার। তো বিটকয়েন কিভাবে সেফলি স্টোর করা যায় সেটা আমরা একটা দেখি। তো বিটকয়েন সেফলি স্টোর করা মানেই হচ্ছে আপনাকে আসলে প্রাইভেট কিটাকে সেফলি স্টোর করতে হবে। এবং আমরা সবাই জানি যে আসলে কোনো কিছুই 100% সার্টেনটি সহকারে সেভ করা আসলে সম্ভব না, বাট ডেফিনেটলি বিটকয়েন তো এক্সট্রিমলি মানে অনেক সিকিউর ওয়েতে সেভ করা যায়, মানে ক্রেডিট কার্ডের তুলনায় অনেক সিকিউর ওয়েতে এটা সেভ করা সম্ভব। সো প্রথম পয়েন্টটা হচ্ছে বিটকয়েনটা কিন্তু আপনার ব্লক চেইনে অ্যাড হচ্ছে এবং এই ব্লক চেইনটার মিলিয়নস অফ কপি আছে এবং এটা ডিস্ট্রিবিউটেড থ্রু ওয়ার্ল্ড ওয়াইড, মানে ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়নস অফ কম্পিউটারের মধ্যে আপনার এই যে ব্লক চেইন, আপনার যত টাকা আছে সেই টাকার যেই ব্লক চেইন সেটা কিন্তু পুরো ওয়ার্ল্ডে আছে। কাজেই আপনার এই যে বিটকয়েন অ্যাড্রেস হারায় যাবে বা বিটকয়েন অ্যাড্রেস আপনার টাকার কোনো সমস্যা হবে বা কোনো ডিজাস্টারে হারায় যাবে এরকম আসলে কোনো সম্ভাবনা নেই। আপনাকে শুধু এনশিওর করতে হবে যে আপনার যে প্রাইভেট কিটা আছে সেটা যেন কোনোভাবে না হারায় এবং এটা সিরিয়াসলি প্রিকশন নিতে হবে। তো বিটকয়েন অ্যালাউস ইউ টু বি ইউর ওন ব্যাংক, আপনি কিন্তু আপনার নিজেরই ব্যাংক, বিটকয়েন আপনাকে এটা অ্যালাউ করতেছে। তো এটার সাথে কিন্তু একটা রেসপন্সিবিলিটিও আপনার আসতেছে যে আপনি আপনার প্রাইভেট কিটাকে ঠিকভাবে সিকিউর করবেন। তো দুই ধরনের স্টোরেজ কনসেপ্ট আছে, একটা হচ্ছে হট স্টোরেজ আর একটা কোল্ড স্টোরেজ। হট স্টোরেজ হচ্ছে এমন কোনো ডিভাইস যেটা অনলাইনে আছে, অনলাইনে থেকে যেটা অ্যাক্সেস করা যায়। আর কোল্ড স্টোরেজ এমন একটা ডিভাইস যেটা হচ্ছে অ্যাক্সেস করা যায় না, মানে হচ্ছে অফলাইন ডিভাইস বাংলা হিসাবে। সো আপনি আপনার বিটকয়েন অ্যাড্রেসটা আপনি সবার সাথে শেয়ার করবেন, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আপনার প্রাইভেট কি যেটা সেটা যদি আপনি কোল্ড স্টোরেজে রাখতে পারেন সেটা হচ্ছে সবচেয়ে ভালো। তো একটা জিনিস মনে রাখতে হবে, একটা হট স্টোরেজ যেটা হচ্ছে অনলাইনে কোনো একবার গেছিল সেটাকে অফলাইন করে দিলেই কিন্তু সেটা কোল্ড স্টোরেজ হয়ে গেল না। কোল্ড স্টোরেজ হচ্ছে এমন একটা ডিভাইস যেটা কখনোই অফলাইনে যায়নি, মানে কখনোই অনলাইনে যায়নি। সো অনেক ওয়ালেট কোম্পানি আছে যারা আপনাকে বলে যে তারা আপনার প্রাইভেট কিটাকে কোল্ড স্টোরেজে সেভ করতেছে, কিন্তু আপনি যদি চান তারা সেটাকে কনভিনিয়েন্টলি হট স্টোরেজে নিয়ে আসবে। এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ, এটা আসলে সম্ভব না। তাইলে হয়তো এমনই যে জিনিসটা হচ্ছে যে তারা হয়তো আপনার জিনিসগুলোকে কোল্ড স্টোরেজে কখনোই সেভ করতেছেই না। কারণ একটা জিনিস কোল্ড স্টোরেজে সেভ হওয়া মানেই হলো একজন পার্সনকে ম্যানুয়ালি ফিজিক্যালি ওই কম্পিউটারে যেতে হবে, সেখানে হচ্ছে মানে সেটা হচ্ছে কোল্ড স্টোরেজ আসলে। তো কখনো এটা সম্ভব না যে হট স্টোরেজে কনভিনিয়েন্টলি নিয়ে আসবে। তারপর নেক্সট দুটো কনসেপ্ট হচ্ছে পার্সোনাল ভার্সেস হোস্টেড ওয়ালেট। তো পার্সোনাল ওয়ালেট হচ্ছে আপনি শুধু আপনার প্রাইভেট কিটা জানেন, এটা হচ্ছে আপনার পার্সোনাল ওয়ালেট, মানে আপনার প্রাইভেট কি অন্য কেউ জানে না। আর হোস্টেড ওয়ালেট যেটা, সেটা হচ্ছে থার্ড পার্টি একজন, সে আপনার প্রাইভেট কি জানে এবং সে আপনার হয়ে সেন্ড করতেছে, রিসিভ করতেছে এবং স্টোর করতেছে অন ইউর বিহাফ। তো জিনিসটা কিন্তু এরকমও না যে আপনি আমরা যে ব্যাংকের মধ্যে যেই কাজটা করি, যেমন ব্যাংকের মধ্যে আমরা ক্যাশ রাখি এবং ক্যাশটা যে ভল্টে রাখা হয় সেই চাবি কিন্তু আমার কাছে নাই, রাইট? সেই চাবিটা হচ্ছে ব্যাংকের কাছে। কিন্তু হোস্টেড ওয়ালেট যেটা, সেটা হচ্ছে চাবিটা আমার কাছেও আছে, তার কাছেও আছে, কিন্তু সে আমার হয়ে কাজটা করে দিচ্ছে।
তাতে করে আমার জন্য মানে মনে রাখার দরকার হলো না, খুব জিনিসটা খুব ইজি হলো, বাট অবভিয়াসলি এটা আসলে লেস সিকিউর। আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে অনলাইন পার্সোনাল অনলাইন পার্সোনাল ওয়ালেট, মানে এটা পার্সোনাল ওয়ালেটই বাট এটা হচ্ছে অনলাইন। এক্ষেত্রে যেটা হয় যে তারা হচ্ছে ওয়ালেট সফটওয়্যারটা তাদের ওখানে হোস্ট করতেছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি আমার প্রাইভেট কিটা নিচ্ছে না। তো লায়াবিলিটি ডিস্ট্রিবিউট করার জন্য এরকমও সিস্টেম করা যাইতে পারে যে একটা বিটকয়েন অ্যাড্রেসের অ্যাগেনস্টে দুইটা পাবলিক কি থাকবে। তার মানে একটা কি থাকবে আমার কাছে, আরেকটা থাকবে ওই যে অনলাইন প্রোভাইডারের কাছে, কিন্তু একটা কি দিয়ে বিটকয়েন অ্যাড্রেসটা অ্যাক্সেস করা সম্ভব না। দুইটা কি লাগবে বিটকয়েন অ্যাড্রেসটা, বিটকয়েন যে অ্যাড্রেসটা সেটা আনলক করার জন্য। এটা কি বোঝা গেছে মানে কনসেপ্টটা, পার্সোনাল পার্সোনাল এবং হোস্টেড ওয়ালেট? ওকে, তারপরে হচ্ছে তিনটা কনসেপ্ট, সেটা হচ্ছে সেফটি, সিকিউরিটি আর কনভেনিয়েন্স। তো সেফটি হচ্ছে যে আপনি অ্যাক্সিডেন্টালি আপনার বিটকয়েনটা লুজ করবেন না, সিকিউরিটি হচ্ছে কেউ আপনার বিটকয়েন চুরি করতে পারবে না, আর কনভেনিয়েন্স হচ্ছে আপনি কতটা ইজিলি বিটকয়েন আনলক করতে পারতেছেন। তো এই তিনটে জিনিসই আসলে সামটাইম কনফ্লিক্টিং, মানে তিনটেই আসলে অ্যাচিভ করাটা খুবই টাফ। তো মোস্ট পিপল যেটা করে সেটা হচ্ছে তারা স্মল অ্যামাউন্ট, মানে ছোট অ্যামাউন্টের টাকা মানে বিটকয়েন, সেটা হচ্ছে লেস সিকিওর বাট মোর কনভেনিয়েন্ট এরকম কোনো স্টোরেজে রাখে। আর তাদের বেশি বিটকয়েন যেটা সেটা হচ্ছে মোর সিকিওর বাট লেস কনভেনিয়েন্ট টু অ্যাক্সেস এরকম জিনিসে রাখে। যেমন আমরা টাকার কথা যদি চিন্তা করি যে আমরা কিছু টাকা পকেটের মধ্যে রাখি যেটা আমার আসলে সবসময় দরকার, বাট এইটার পরিমাণটা হচ্ছে কম। আবার আমরা ব্যাংকে যেটা রাখি সেটা হচ্ছে আমাদের বেশি টাকা, কিন্তু ওইটা অ্যাক্সেস করতে গেলে ব্যাংকে যাওয়া লাগবে, ওখানে যে তোলা লাগবে, ঝামেলা, কিন্তু ওখানে হচ্ছে বেশি সিকিওর আর কি। তো সেই একই জিনিসটা আপনি বিটকয়েনের ক্ষেত্রেও করতে পারেন, আপনি স্মল অ্যামাউন্ট স্টোর করতে পারেন। তো ফলোয়িং আমরা যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে রিলেটিভলি স্মল স্টোরেজ, মানে স্মল অ্যামাউন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কনভেনিয়েন্ট, ইজি টু ইউজ এবং রিজনেবলি সেফ, নট সুপার সেফ বাট রিজনেবলি সেফ। তো কোনো কিছুই যেহেতু আসলে 100% সিকিওর না, একজন অ্যাটাকার কিন্তু চাইলে আপনার ট্রেডিশনাল যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা অ্যাক্সেস করতে পারে, সেটা অ্যাক্সেস করে আপনার মানে প্রবলেম হতে পারে। তো সেটার রেমেডি হিসেবে সেটার জন্য ব্যাংক কী করে যে তারা কিন্তু ডেইলি উইথড্রয়াল একটা লিমিট দেয় যে না, এই ব্যাংক থেকে প্রতিদিন 30,000-এর বেশি উঠানো সম্ভব না। মানে এটা দিয়ে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে তাদেরটা আসলে 100% সিকিওর এরকম কিন্তু না, এবং যে কোনো কিছু আসলে 100% সিকিওর করা টাফ। তো তারা এই ধরনের অনেকগুলো মেজার নেয়। তো যেমন আমরা এখন চলে আসি যে স্মল অ্যামাউন্ট যদি আপনি স্টোর করতে চান তখন হচ্ছে কিভাবে স্টোর করা যায়। তো একটা হচ্ছে যে অনলাইন হোস্টেড ওয়ালেট সার্ভিস, এই সার্ভিসটা যদি নেন এটা হচ্ছে অনেকটা সিমিলার টু অনলাইন ব্যাংকিংয়ের মতো। আপনার কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না, আপনার কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে আপনি ওখানে করবেন আর কি, বিভিন্ন ট্রানজ্যাকশন করলেন আর কি। তো এখানে একটা সমস্যা যেটা হচ্ছে আপনার প্রাইভেট কিটা কিন্তু তাদের কাছে আছে। তো প্রাইভেট কি যেহেতু তাদের কাছে আছে সেহেতু তারা যদি ব্যাংক্রাফট হয়ে যায় বা তারা যদি কোম্পানি বন্ধ করে দেয় তখন কিন্তু আপনার সবগুলা জিনিসই চলে গেল, আপনার কোনো বিটকয়েন কিন্তু থাকলো না। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে তারা কিন্তু আপনার জানতেছে যে আপনি কে এবং আপনার কাছে কতগুলো বিটকয়েন আছে, কি কি ট্রানজ্যাকশন আপনি করলেন, কারণ টোটাল জিনিসটা হ্যান্ডেল হচ্ছে ওদের মাধ্যমে। এটা হচ্ছে অনলাইন হোস্টেড ওয়ালেট সার্ভিস। আর এটা হচ্ছে অনলাইন পার্সোনাল ওয়ালেট সার্ভিস। এই পার্সোনাল ওয়ালেট সার্ভিস হচ্ছে ভেরি সিমিলার টু অনলাইন হোস্টেড ওয়ালেট সার্ভিস, বাট এটার সুবিধাটা হচ্ছে যে তাদের ওয়েবসাইটটা টোটালি লোকালি সেভ করা সম্ভব, একদম লোকালি আপনি নিয়ে আসলেন, তারপরে কিন্তু সার্ভারের সাথে কোনো যোগাযোগ নাই, তারপর আপনি আপনার নিজের প্রাইভেট কি সেখানে এন্টার করলেন, এবং সেই প্রাইভেট কি কিন্তু কখনোই আপনার ডিভাইসের বাইরে যাচ্ছে না, কারণ তাদের টোটাল ওয়েবসাইটটা একবার লোড করার পরে আপনি এটাকে অফলাইন করে দিলেন। তো এই কোম্পানি যদি ব্যাংক্রাফট হয়ে যায় তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই, আপনার মানে একটু ইনকনভিনিয়েন্স হবে যে আপনার ওখান থেকে জিনিসগুলো সরাই আনতে হবে, বা যেহেতু ব্যাংক্রাফট হয়ে গেছে তাদের সফটওয়্যার ইনস্টল করা যাচ্ছে না, তো সেটা একটু ইনকনভিনিয়েন্স হবে, কিন্তু তার মানে কিন্তু এই না যে আপনি আপনার সব বিটকয়েন হারাচ্ছেন, আপনার বিটকয়েনগুলো থাকবে। তো এখানে একটা জিনিস যে তাদের এখানে এই সার্ভিস ইউজ করতে গেলে আপনাকে একটু রেসপন্সিবল হইতে হবে, কারণ আপনি যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান তারা কিন্তু আপনার পাসওয়ার্ড রিট্রিভ করতে পারবে না, কারণ তারা কিন্তু আপনার পাসওয়ার্ড জানেই না। তারা হচ্ছে অফলাইনে সার্ভিসটা দিচ্ছে, মানে তাদের ওয়েবসাইটটা আপনি লোকালি লোড করতেছেন, সেটা ইউজ করতেছেন, এখানে কিন্তু আসলে তাদের কোনো হ্যান্ডেল নাই, কাজেই আপনার পাসওয়ার্ড আপনি ভুলে গেলে এটা আসলে আপনার প্রবলেম। বাট স্টিল এক্ষেত্রেও তারা একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে তারা আপনার ইউজেস প্যাটার্ন ট্র্যাক করতে পারে, যে আপনি আসলে কতবার তাদের ওয়েবসাইটে লোড করতেছেন সেটা দেখে তারা বুঝতে পারে যে আপনি আসলে কত ফ্রিকোয়েন্টলি ট্রানজ্যাকশন করতেছেন। তো তারা ইউজেস প্যাটার্নটা ট্র্যাক করতে পারে কিন্তু প্রাইভেট কি ট্র্যাক করবে না। নেক্সটটা হচ্ছে পার্সোনাল হট ওয়ালেট।
পার্সোনাল হট ওয়ালেট হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা হচ্ছে ওপেন সোর্সই আপনি ইউজ করবেন এবং ফুল রেসপন্সিবিলিটি আপনার। সেই সফটওয়্যারটা হচ্ছে আপনি আপনার মেশিনে ডাউনলোড করবেন, মেশিনে ইনস্টল করবেন এবং আপনার কম্পিউটারে যে ম্যালওয়্যার হইতে পারে, ভাইরাস হইতে পারে, সেটার জন্য যদি কোনো ক্ষতি হয় সেটা টোটাল রেসপন্সিবিলিটি আপনার। মানে তাদের সাথে কিন্তু আর কোনো রিলেশনই নেই, আপনি জাস্ট তাদের সফটওয়্যারটা ইউজ করতেছেন, দ্যাটস ইট। তো এখানে কিছু জিনিস মনে রাখতে হবে যে বড় অ্যামাউন্ট সেটা এই পার্সোনাল হট ওয়ালেটে না রাখাই বেটার। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা প্রায় এটা ভুলে যাই যে আমাদের কম্পিউটার তো চুরিও হইতে পারে, ডেস্ট্রয়েড হইতে পারে, লস্ট হইতে পারে। মানে এগুলো অনেক সময় কনসিডারেশনে আসে না, কিন্তু এগুলো আসলে চিন্তা করা উচিত। আর ক্লাউড স্টোরেজের মধ্যে কখনোই আমার প্রাইভেট কিটা রাখা উচিত না। তো এই ধরনের হট ওয়ালেটের অনেক এক্সাম্পল আছে। সবচেয়ে বেশি ইউজ যেটা হয় ইলেকট্রাম, মাল্টিবিট, এগুলো দুইটাই ওপেন সোর্স এবং দুইটাই অনেক বছর ধরে ইউজ হইতেছে। তো এগুলো হচ্ছে রেকমেন্ডেড, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এরপর হচ্ছে স্টোরিং লার্জ অ্যামাউন্ট। স্টোরিং স্মল অ্যামাউন্ট নিয়ে কোনো কোয়েশ্চেন? ওকে, এবার হচ্ছে স্টোরিং লার্জ অ্যামাউন্টে চলে আসি। তো স্টোরিং লার্জ অ্যামাউন্ট যদি হয় যে এটা আসলে যদি অনেক বড় হয়, আপনার আসলে একজন সিকিউরিটি এক্সপার্টের সাথে অডিট করে চিন্তা করা উচিত যে আপনার স্টোরেজ মেকানিজম কোনটা হবে। বাট ইউজুয়ালি যেগুলো ইউজ হয় সেগুলো আমরা এখন ডিসকাস করতেছি। সো নিচের যে পদ্ধতিগুলো আছে সেগুলো ইউজ করার জন্য আপনি যে বিটকয়েন ওয়ালেট জেনারেটর একটা ওপেন সোর্স সফটওয়্যার আছে, তাদের এটা আপনার অফলাইনে আপনি ইনস্টল করতে পারেন। ইনস্টল করে নিচের প্রসিডিউরগুলো আপনি যদি ট্রাই আউট করে দেখতে চান যে নিচের পদ্ধতিগুলো কিভাবে কাজ করে, সেটা করতে পারেন। তো বিটকয়েন অ্যাড্রেস যে ওয়েবসাইটটা আছে সেখানে যেটা করতে হয় আমি নিজেও চেক করে দেখছি, সেটা হচ্ছে মাউসটাকে এরকম হভার ওভার করতে হয়, বিভিন্নভাবে ঘুরাইতে হয়, ঘুরালে হচ্ছে তারা এই প্যাটার্নটা দেখে একটা আপনাকে বিটকয়েন অ্যাড্রেস জেনারেট করে দেয়। তো পেপার ওয়ালেট বলতে একটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে খুব সিম্পল। সেটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে সবচেয়ে সিম্পল জিনিস বড় অ্যামাউন্ট সেভ করার জন্য। তো সিস্টেমটা হচ্ছে খুব সিম্পল। আপনি আপনার একটা পেপারের মধ্যে আপনার প্রাইভেট কিটা লিখে রাখলেন। আপনি আপনার একটা কোল্ড স্টোরেজ মানে হচ্ছে একটা অফলাইন কম্পিউটারে প্রাইভেট কিটা জেনারেট করলেন এবং প্রাইভেট কিটা একটা পেপারের মধ্যে রাখলেন এবং পেপারটাকে আপনি কোনো একটা সিন্ধুকে বা কোথাও লক করে রাখলেন। তো তারপরে আপনার যখন ইউজ করার দরকার হবে আপনি সেই পেপার থেকে ওই নাম্বারটা নেবেন, সেটা হচ্ছে যে ইম্পোর্ট প্রাইভেট কি, বিটকয়েন ওয়ালেটের ইম্পোর্ট প্রাইভেট কি ইউজ করে আপনি একটা ওয়ালেট থেকে আপনি খরচ করলেন। খরচ করার পরে যেটা করবেন, বাকি যে অ্যামাউন্ট সেটা নতুন একটা বিটকয়েন অ্যাড্রেসে ট্রান্সফার করবেন এবং সেটার যে প্রাইভেট কি সেটা আবার একই পদ্ধতিতে স্টোর করবেন। মানে হচ্ছে আপনার এই পেপার ওয়ালেটের মধ্যে, পেপারের মধ্যে যেটা লিখে রাখলেন এটা কিন্তু ওয়ান টাইম ইউজ অনলি। মানে যখনই আপনি একটা পেপারের মধ্যে লিখে রাখতেছেন এটা কিন্তু কোথাও স্টোর নাই, কোনো ডিভাইসে স্টোর নাই, কোনো অনলাইনে স্টোর নাই, কোথাও নাই। আপনার নিজের একটা পেপারের মধ্যে লেখা আছে, এটা আপনি লকডাউন করে রাখলেন, কোথাও রেখে দিলেন এবং যখনই ইউজ করলেন তারপরেই বাকি অ্যামাউন্ট নতুন একটা অ্যাড্রেসে নেবেন, নতুন একটা প্রাইভেট কি জেনারেট হবে, সেটা আবার লিখে রাখবেন, মানে একবার ইউজ করবেন। এটা হচ্ছে এটার সিস্টেম। এবং বলা হচ্ছে যে আপনি কখনোই এই কাগজটা যে কাগজে লিখে রাখলেন সেটা কোনো জায়গায় স্ক্যান করবেন না, ফটো তুলবেন না, ডুপ্লিকেশন মেথড ইউজ করবেন না। কারণ জিনিসটা হচ্ছে যে অনেক ফটোকপিয়ারের মধ্যে তারা ওই যে রেকর্ডটা রেখে দেয় যে কী কী ডকুমেন্ট স্ক্যান করা হয়েছে। তারপরের যে সিস্টেমটা সেটা হচ্ছে এনক্রিপ্টেড পেপার ওয়ালেট। এনক্রিপ্টেড পেপার ওয়ালেট হচ্ছে এই কাগজের মধ্যেই আপনি লিখে রাখবেন, কিন্তু শুধু প্রাইভেট কিটাকে একদম ডিরেক্টলি লিখে রাখবেন না, সেটার একটা এনক্রিপ্টেড ফর্ম রাখবেন। মানে ওই প্রাইভেট কিটা একটা কাগজেই লেখা থাকবে কিন্তু সেটা এনক্রিপ্টেড হতে থাকবে। তো সবচেয়ে বেশি পপুলার যে এনক্রিপশন মেথড সেটা হচ্ছে BIP38। তো BIP38-এর ডিটেলস হচ্ছে যে বিট অ্যাড্রেসে গেলে ওখানে জানা যাবে। তো এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনাকে একটা পাস ফ্রেজ মনে রাখতে হবে, নট পাসওয়ার্ড। পাসওয়ার্ড হচ্ছে ধরেন একটা কি বলে, একটা জাস্ট ওয়ার্ড বা হচ্ছে অনেক লম্বা একটা ওয়ার্ড, একটাই কিন্তু। কিন্তু পাস ফ্রেজ মানে হচ্ছে অনেকগুলো ওয়ার্ড মিলে একটা সেন্টেন্সের মতো। তো আপনি যখনই এই পাস ফ্রেজ ইউজ করবেন, তো পাস ফ্রেজ ইউজ করে আপনার ওই যে কিটা সেটা এনক্রিপ্টেড করা যাবে বা সেই কিটাকে ডিক্রিপ্ট করাও যাবে সেই পাস ফ্রেজটার মাধ্যমে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে প্রাইভেট যে কিটা আপনার আছে, অরিজিনাল যে প্রাইভেট কি, সেটা আপনি এনক্রিপ্ট করবেন একটা পাস ফ্রেজ দিয়ে। তারপর এই প্রাইভেট নতুন যে একটা এনক্রিপ্টেড কি আসবে সেটা কিন্তু আপনার এনক্রিপ্টেড প্রাইভেট কি, সেটা আপনি এক জায়গায় স্টোর করবেন এবং পাস ফ্রেজটাকে অন্য জায়গায় স্টোর করবেন। তাহলে হচ্ছে আপনার সিকিউরিটি কিন্তু দুই জায়গায় ভাগ হয়ে গেল এবং ওই পাস ফ্রেজ ছাড়া কিন্তু আপনার এনক্রিপ্টেড কিটাকে ডিক্রিপ্ট করা সম্ভব না। কাজে কেউ যদি আপনার পাস ফ্রেজটা পেয়ে যায় সে কিন্তু আপনার কি পাচ্ছে না, আবার কিটা যদি পেয়ে যায় সেই কিটা তো এনক্রিপ্টেড, পাস ফ্রেজ ছাড়া সেটাকে ডিক্রিপ্ট করা সম্ভব না। তো এই জন্য আসলে দুইটাই লাগবে ওই কিটাকে এক্সট্রাক্ট করার জন্য। তো এই জন্য আপনার সেফটিটা ডাবল হয়ে গেল আর কি। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন? ওকে,
তারপরে নেক্সট যেটা পদ্ধতি সেটা হচ্ছে অফলাইন ট্রানজ্যাকশন। অফলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যেটা করতে হয়, আপনার দুইটা কম্পিউটার লাগবে, একটা কম্পিউটার অনলাইনে থাকবে আর একটা অফলাইনে থাকবে। তো স্টেপটা হচ্ছে এরকম যে অনলাইন কম্পিউটারে প্রথমে আপনি একটা আনসাইন্ড ট্রানজ্যাকশন ক্রিয়েট করবেন, তারপর সেই আনসাইন্ড ট্রানজ্যাকশনটা একটা অফলাইন কম্পিউটারে কপি করবেন, অফলাইন কম্পিউটার থেকে সেটা ডিজিটালি সাইন করবেন প্রাইভেট কি দিয়ে, তারপর অফলাইন কম্পিউটার থেকে সেটা অনলাইন কম্পিউটারে নিয়ে আসবেন, তারপরে আপনি সেটা বিটকয়েন নেটওয়ার্কে সেন্ড করবেন। তো এই কাজটা করার জন্য, এই কাজটাকে অটোমেট করার জন্য যেটা সবচেয়ে হাইলি রেকমেন্ডেড সফটওয়্যার সেটা হচ্ছে আর্মরি বিটকয়েন ক্লায়েন্ট। এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার এবং এটা ম্যাক্সিমাম সিকিউরিটি প্রোভাইড করে। নেক্সট কনসেপ্টটা হচ্ছে ফ্র্যাগমেন্টেড প্রাইভেট কি। ফ্র্যাগমেন্টেড প্রাইভেট কি হচ্ছে একটা ক্রিপ্টোগ্রাফিক ট্রিক ইউজ করে যেটার নাম হচ্ছে সিক্রেট শেয়ারিং। তো সিক্রেট শেয়ারিংয়ের বিষয়টা হচ্ছে এরকম যে একটা প্রাইভেট কিকে আপনি অনেক ভাগে ভাগ করে রাখলেন, অনেক ফ্র্যাগমেন্টেড করে রাখলেন। যেমন এটাকে অনেক সময় এরকমভাবে বলা হয় যে এম অফ এন প্রাইভেট কি। এখানে এম হচ্ছে নেসেসারি ফ্র্যাগমেন্ট আর এন হচ্ছে অ্যাভেলেবল ফ্র্যাগমেন্ট। এটার এক্সাম্পল হচ্ছে সাপোজ আমরা যদি বলি 3 of 5 প্রাইভেট কি, এটার মানে হচ্ছে ওই একটা প্রাইভেট কি, সেই প্রাইভেট কিটাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে এবং যে কোনো 3টা ভাগ দিয়েই পুরো কিটাকে রিকনস্ট্রাক্ট করা সম্ভব। খুবই ইন্টারেস্টিং একটা পদ্ধতি। তো জিনিস হচ্ছে এরকম যে আপনার প্রাইভেট কিটাকে আপনি 5 ভাগে ভাগ করে রাখলেন, কিন্তু আপনি বলতে পারবেন যে যে কোনো 3 ভাগ হইলেই পুরো প্রাইভেট কিটাকে রিকনস্ট্রাক্ট করা সম্ভব। তো এটা হচ্ছে সিক্রেট শেয়ারিং মেথড এবং এটার জন্য অনেকগুলো, এই প্রোটোকলের জন্য অনেকগুলো মেথড আছে। যেমন তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে যে স্বামীর সিক্রেট শেয়ারিং। তো এটা ইউজ করে করা যায়। এটার অনেকগুলো ওপেন সোর্স ইমপ্লিমেন্টেশন ওয়েবে পাওয়া যাবে। নেক্সট কনসেপ্টটা হচ্ছে মাল্টি সিগনেচার অ্যাড্রেস। আমরা একটু আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে ফ্র্যাগমেন্টেড। সেখানে হচ্ছে একটা কি সেটাকে আপনি অনেকগুলো ভাগে ফ্র্যাগমেন্টেড করে রাখলেন। আর মাল্টি সিগনেচার অ্যাড্রেসটা হচ্ছে আপনার একটা বিটকয়েন অ্যাড্রেসকে আনলক করার জন্য মাল্টিপল কি লাগবে, মানে অনেকগুলো কি লাগবে। তো ফর এক্সাম্পল এরকম করতে পারেন যে আপনি 3টা প্রাইভেট কি ইউজ করে আপনি আপনার অ্যাড্রেসটাকে আনলক করতে পারেন এবং আপনি বলে দিতে পারেন যে এই 3টা কি এর মধ্যে যে কোনো 2টা কি হলেই প্রাইভেট কিটাকে, প্রাইভেট মানে বিটকয়েনটাকে অ্যাক্সেস করা সম্ভব। তো এটা যদি আপনি করেন তাহলে যেটা দেখা যাবে যে শুধুমাত্র সিইও বা শুধুমাত্র কোম্পানির প্রেসিডেন্ট একজন কিন্তু আনলক করতে পারতেছে না, অ্যাটলিস্ট 2জন লাগবে। তো এভাবে এটা আরও সিকিউর করা সম্ভব। আরেকটা কনসেপ্ট হচ্ছে বিটকয়েন হার্ডওয়্যার ওয়ালেট। এটা হচ্ছে অনেকটা কোল্ড স্টোরেজের মতো, এই যে এখানে যে ডিভাইসটা দেখা যাচ্ছে। তো এই ডিভাইসটা আপনি যে কোনো, আপনি যদি ট্রাভেলে থাকেন বা কোনো জায়গায় যদি ঘুরতে যান, সেখানে যেটা আপনি করতে পারেন, এখানে আপনার প্রাইভেট কিটাকে স্টোর করতে পারবেন এবং প্রাইভেট কিটাকে এখান থেকে এক্সট্র্যাক্ট করার আসলে কোনো উপায় নেই। এবং এই ডিভাইসটাকে আপনি যে কোনো জায়গায় যখনই ইনপুট করবেন সে একটা পাসওয়ার্ড চাবে, সেই পাসওয়ার্ড দিয়ে এটা অ্যাক্সেস করা যাবে। তো এই ডিভাইসটা সবচেয়ে পপুলার যে ব্র্যান্ড সেটা হচ্ছে ট্রেজার ব্র্যান্ড। এটা হচ্ছে লট অফ অ্যাটেনশন পাইছে লেটলি। এটা দিয়ে এই কাজটা করা যায়। লাস্ট টপিক হচ্ছে বিটকয়েন ব্রেইন ওয়ালেট। বিটকয়েন ব্রেইন ওয়ালেট হচ্ছে খুব সিম্পল। সেটা হচ্ছে আপনি প্রাইভেট কিটাকে মেমোরাইজ করে রাখবেন, বাংলা হিসাব জাস্ট আপনার ব্রেইনে থাকবে আর কোথাও থাকবে না, দ্যাটস ইট। কিন্তু প্রাইভেট কিটা মেমোরাইজ করা যেহেতু একটু টাফ, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন ওই যে পাস ফ্রেজটাকে মেমোরাইজ করে রাখবেন। পাস ফ্রেজটা মেমোরাইজ করে রাখলেই যে কোনো অফলাইন কম্পিউটারে ওই পাস ফ্রেজের মাধ্যমে আপনার প্রাইভেট কিটাকে জেনারেট করা সম্ভব। কাজে এটা যারা এক্সপার্ট তাদের জন্য এটা রেকমেন্ডেড। এবং তারপরের টপিক হচ্ছে বাইং বিটকয়েন, যেটা সম্বন্ধে এখনো পড়াশোনা করা হয়নি। আজকে আমাদের সেশনে পর্যন্তই। সোফার কোনো কোয়েশ্চেন কোনো কিছু নিয়ে? কোশ্চেন মোটামুটি যতটুকু বুঝলাম যে বিটকয়েন পাওয়ার থেকে এটা সিকিউর করাই বেশি ঝামেলা। হ্যাঁ, মানে সিকিউর তো করে রাখতে হবে সামহাও। মানে সিকিউরিটি কিন্তু অনেকগুলো পদ্ধতি বলা হয়েছে, এটা যে কোনোটা যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনি করবেন। এখানে কিন্তু যে স্মল অ্যামাউন্ট, লার্জ অ্যামাউন্ট এবং প্রত্যেকটা স্মল অ্যামাউন্টের জন্য কিন্তু 3-4টা পদ্ধতি, আবার লার্জের জন্য 3-4টা পদ্ধতি, এরকম অনেক কিছু বলা হয়েছে। যে কোনো একটা যদি ফলো করেন তাহলে কিন্তু এত কমপ্লিকেটেড না। আমার যেটা ভুল কনসেপ্ট ছিল সেটা ক্লিয়ার হলো। সেটা হচ্ছে যে আসলে বিটকয়েনটা আসলে একটা সিস্টেম। এটা আসলে কোনো স্পেসিফিক কোনো ডিজিট বা নাম্বার কিছু না, এটা একটা সিস্টেম যেটা কিনা সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে মাইনিং এর মাধ্যমে নতুন বিটকয়েন আসবে, তাই ছাড়া কোনো ওয়ে নাই নতুন বিটকয়েন পাওয়ার। এবং মাইনিংটাও হয়তো কোনো অ্যালগোরিদমের ইসে চলতেছে, যে মাইন করবে তাকে এই অ্যালগোরিদমের ট্রানজাকশন অনুসারে হয়তো কিছু বিটকয়েন দেওয়া হবে। দেওয়া হবে মানে হয়তো বিটকয়েনের যে টোটাল ব্যাংকটা আছে, ব্যাংকে কিছু বিটকয়েন অ্যাড হবে তার নাম। রাইট, ওই যে তার যে লেজার আছে যে ব্লকচেইন, সেই ব্লকচেইনে তার নামের আন্ডারে অ্যাড হবে। আরে হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা যে এইটা
যে ইন্ট্রোডিউস করছিল, হুম করার পরে তো যেভাবে স্প্রেড হয়েছে বিষয়টা, হুম হুম। তো এখন সেও এখন ওইটা করতে পারবে না যে আমি হুট করে সফটওয়্যারটা ধরে মাইনিং এর রেটটা বাড়াই দিই না না বা না, মাইনিং এটাও এর রেটটা সম্ভব না। কমাই দিই, বা হুম সেটাও সম্ভব না, কারণ হুম। এখন হচ্ছে যে একটা নেটওয়ার্কটা এমন ভাবে বিস্তার হয়েছে যে তার ওই কথা হইলে দেখা যাবে ওটা মানবে না, নতুন করে এইটাই চলবে। রাইট। আচ্ছা, যাক, থ্যাংক ইউ ভাই। এবং বিটকয়েনের হচ্ছে মোটামুটি ওপেন সোর্স যে সফটওয়্যার, সেটারও লিঙ্ক কোথাও দেওয়া আছে আর কি, সেটাও আপনি দেখতে পারেন, একদম ওপেন সোর্স। এই যে এখানে দেওয়া হ্যাঁ আছে। হ্যাঁ, আমি মাইনিং দেখছি, মাইনিং বা ইউটিউবে একটা ভিডিও দেখলাম। ওকে তো মোটামুটি ক্লিয়ার ক্লিয়ার। তো আপনি তাহলে ভিডিওটা আপলোড করে দিয়েন, ওকে, ঠিক আছে, তাহলে আমি আপলোড করে দিই। ঠিক আছে আমি ব্রো। বিদায় নিচ্ছি। জি, তারিফ ভাই কি আছেন? তারিফ ভাই মনে হয় ঘুমায় পড়ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে কল কেটে দিচ্ছি। ওকে, খুদা হাফেজ।